বাগেরহাট জেলার ফকিরহাট থানার একটি গ্রামে আমার বসবাস। আমি একজন তৃতীয় শ্রেণীর স্বাস্থ্যকর্মী। আমি এখন যে ঘটনাটি বলবো সেটা আমার নিজের সাথেই ঘটে যাওয়া একটা ঘটনা, এবং এই ঘটনাটি ছিল আমার জীবনের একটা বিভীষিকাময় অধ্যায়। এটি ঘটেছিল 2004 সালের জানুয়ারির প্রথম দিকে। আমার তারিখটা সঠিক মনে নেই। যাই হোক, সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। শুরুতেই বলে নেই, আমার বাড়ি বাগেরহাট জেলায় হলেও বাড়ি থেকে বের হয়ে মাত্র 10 মিনিট পশ্চিমে হাঁটলেই রূপসা উপজেলা। আমার বাড়িতে প্রায় প্রতি শুক্রবার খাসির মাংস খাওয়ার একটা প্রচলন ছিল, যেটা আনতে যেতে হতো রূপসা থানায় অবস্থিত একটা বাজারে, এবং সেটা সংগ্রহ করার জন্য বাবা আমাকেই পাঠাতেন। সেদিন ছিল শুক্রবার। আমি একটু দেরিতেই বাড়ি থেকে বের হই। একটা সাইকেল আর ব্যাগ নিয়ে রওনা হলাম বাজারের উদ্দেশ্যে। সময়টা ছিল শীতকাল, তাই বাজারে পৌঁছে মাংস কিনতে না কিনতেই বিকেল গড়িয়ে এলো। এমনিতেই নির্জন রাস্তা, তারপরও আমাকে প্রায় 10 কিলোমিটার পথ অতিক্রম করে তারপর যেতে হবে বাড়িতে। আমি একটু দ্রুত চলতে শুরু করলাম। হঠাৎ রাস্তার ডান দিকে নদীর পাড়ে আমার চোখ পড়ে। আমি দেখি 7-8 জন পুরুষ মানুষ মাদুরে মোড়া কিছু একটা নিয়ে দাঁড়িয়ে আছে। আমি আমার কৌতূহল সামনে রাখতে পারলাম না। সাইকেলটা রাস্তার পাশে রেখে চলে গেলাম সেখানে গিয়ে বুঝলাম মাদুরে মোড়ানো যা দেখছিলাম তাতে একটা লাশ রাখা আছে। কিন্তু কার লাশ? কেমন দেখতে সে? কেন যেন জানার জন্য মনটা ছটফট করছে। আর তখন কিছু না ভেবে ওখানে থাকা একজনকে জিজ্ঞেস করলাম, কিন্তু কোনো উত্তর নেই। এরই মধ্যে প্রায় সন্ধ্যা নামার উপক্রম। এমন সময় দেখলাম তাদের মধ্যে একজন একটা কাঁচি দিয়ে মাদুরে পেঁচানো দড়িগুলো কাটতে শুরু করলো। 3টা গিট, প্রথমে পায়ের কাছে, পরে মাথারটা, এবং পরিশেষে মাছেরটা কাটলেন। আমি পাগলের মতো তাকিয়ে আছি। মাছের গিটটা খুলতে না খুলতেই আমি যা দেখেছি সেটা এক ভয়ঙ্কর এবং বেদনাদায়ক এক অভিজ্ঞতার মুখোমুখি করলো আমাকে। আমি দেখি রক্তশূন্য সাদা চেহারার অল্প বয়সে একটা মহিলা। তার সারা মুখে সেলাইয়ের দাগ। বুঝে গিয়েছিলাম এটা পোস্টমর্টেম করা হয়েছে, কিন্তু যখন তার কাফনটা খোলা হয় তখন কট কট করে শব্দ হতে থাকে এবং পেটের লম্বা সেলাই ছিঁড়ে বেরিয়ে আসে একটা মৃত ভোলা নবজাতক। ভয়ে আমি পাথর হয়ে গেছি। পচা দুর্গন্ধে মনে হচ্ছিল যেন এখনই বমি হয়ে যাবে। যে যার মতো নাক বন্ধ করে সরে যাচ্ছে, শুধু পাথরের মতো আছে আমি একা। কিছুক্ষণ পর একজন আমাকে বললেন, তুমি কি জানো এই মেয়েটা কিভাবে মারা গেছে? শুনে আমি বললাম না। তিনি বললেন, এই মেয়েটা যখন 9 মাসের গর্ভবতী তখন তার স্বামী তাকে পা দিয়ে সজোরে পেটে আঘাত করে এবং পালিয়ে যায়। মেয়েটির চিৎকারে প্রতিবেশী ছুটে আসে এবং তাকে হাসপাতালে নিয়ে যায়। তখন চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আমি সবসময় একটু প্রতিবাদী স্বভাবের ছিলাম। তার অজান্তেই মুখ থেকে বেরিয়ে এলো, জানোয়ারটার বাড়ি কোথায়? শুনে লোকটা বললেন, এই গ্রামেই বাড়ি। আমি লোকটার কাছ থেকে সেই অমানুষটার ঠিকানা জোগাড় করি এবং মনের মধ্যে চাপা রাগ নিয়ে পেছনে তাকাতে তাকাতে স্থান ত্যাগ করি। যথারীতি আমি মাংস কিনে নিয়ে বাড়িতে যাই। সেদিন রাত্রে কিছুতেই আমার ঘুম আসছিল না। শুধু চোখের সামনে ভাসছিল সেই মহিলা আর তার বাচ্চার মুখখানি। কেন জানে মনে হচ্ছিল এই মহিলার সাথে যা হয়েছে সেটা ঠিক হয়নি, আর মনে হচ্ছিল এ ব্যাপারে আমার অবশ্যই কিছু করা উচিত। ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেছি জানি না। পরদিন সকালে যথারীতি আমি স্কুলে যাওয়ার জন্য বের হই, আর মনে মনে ভাবতে থাকি আজ স্কুল শেষে আমি সেই ঠিকানায় যাব আমার বন্ধুকে নিয়ে। যথারীতি আমি স্কুলে পৌঁছাই। আমার এখনো মনে আছে সেদিন ছিল শনিবার। স্কুলে পৌঁছে দেখি আমার বন্ধু মিলন দাঁড়িয়ে আছে। আমি ওকে দেখে একটু অবাক হই, কারণ যে মানুষটা আমাকে দেখলেই একটা হাসি দিয়ে আমার সাথে কথা বলে, সে আজ কেন যেন চুপচাপ। আমি বললাম, কিরে মিলন, কি হয়েছে তোর? মিলন কিছু সময় চুপচাপ থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তোর সাথে অনেক কথা আছে, বলেই আমাকে নিয়ে স্কুলের ছাদে চলে যায়। আমি আর ও ছাদে যাই। মিলন আমাকে বলে, জানিস আমাদের পাশের এলাকায় একটা মহিলা পেটে বাচ্চা নিয়ে মারা গেছে। আমি শুনে কিছুটা অবাক হই বটে, কিন্তু পরে ওকে বলি, হ্যাঁ জানি। আমি ওকে আরও বলি,
তার জন্য তোরে তো মন খারাপ কেন? তখন ও আমাকে বলে, তোর কি মনে আছে গতবার আমাদের বাড়ির পাশের নামযোগ্য অনুষ্ঠানে তুই আর আমি একজন মহিলার জন্য গ্যাঞ্জাম করেছিলাম? আমি বললাম, আমার বিষয়টা ঠিক মনে পড়ছে না, তুই একটু খুলে বল। আসল বিষয়টা হলো, মিলনদের বাড়ির পাশে হিন্দুদের সব থেকে বড় নামযোগ্য অনুষ্ঠান হয়। সেখানে আমি ওর সাথে যাই। সেখানে যখন প্রসাদ দেওয়া হয়, তখন একজন মহিলা তার স্বামীর জন্য প্রসাদ চাওয়াতে সেখানকার লোকজন মহিলাটির সাথে খুব বাজে ব্যবহার করে, যা আমি আর মিলন সহ্য করতে পারিনি। আমরা প্রতিবাদ করি এবং মহিলাটিকে তার স্বামীর জন্য প্রসাদ নিতে সাহায্য করি। মহিলাটি আমাদের এই কাজে খুব খুশি হয় এবং বলে, তোমরা আমার ভাইয়ের মতো। আসলে এই মহিলাটি হলো সেই মহিলা যে বাচ্চা সহ মারা যায় এবং আমি যাকে গতকালকে দেখেছি। সব শুনে আমি মিলনকে বলি, কি বলিস? আমি তো কাল দেখেছি মহিলাকে, কিন্তু চিনতে পারিনি। সবকিছু জানার পর আমার ক্রোধ আরো বেড়ে যায়। আমি মিলনকে বলি, বন্ধু চল, আজ আমরা ওই বাড়িতে যাব, দেখবো ওই বাড়িতে কারা থাকে, আর যে লোকটা এই কাজ করেছে তার বিষয়ে পুলিশকে জানাবো। মিলন এক বাক্যে আমার কথায় রাজি হয়। যেই কথা সেই কাজ। আমরা দুজনে হেড স্যারকে ম্যানেজ করে বের হয়ে পড়ি। দুজনে দুটো সাইকেল নিয়ে রওনা করি। অবশেষে আমরা সেই বাড়িতে পৌঁছাই। গিয়ে দেখি ছোট্ট কুঁড়ে ঘরের মতো একটা ঘর, সেখানে কোনো মানুষ নেই। পাশের বাড়ি থেকে জানতে পারি লোকটার নামে পুলিশ কেস লিখে নিয়ে গেছে। তবে আশেপাশের লোকদের ধারণা লোকটা দেশ ছেড়ে চলে গেছে। শুনে খুব হতাশ হয়ে আমরা বাড়িতে ফিরে আসি আর ভাবি, মহিলাটি কোনো বিচারই পেল না। রাতে যথারীতি আমি বিছানায় যাই এবং ঘুমিয়ে পড়ি। হঠাৎ রাতে আমার ঘুম ভাঙে। তখন আমার মনে হচ্ছে কেউ আমার দরজায় দাঁড়িয়ে গুনগুন করে কান্না করছে। আমি বলি, কে ওখানে? কোনো শব্দ নেই। আমি ভাবলাম আমার মনের ভুল, কিন্তু না। একটু পর আবার সেই গুনগুন কান্নার শব্দ। আমি বললাম, কে? ও পাশ থেকে উত্তর এলো, আমি। উত্তরটা একদম সাধারণ মানুষের আওয়াজের মতো স্বাভাবিক। আমি কিছু না ভেবেই দরজাটা খুলি, কিন্তু কেউ নেই। আমি ছোটবেলা থেকে একটু সাহসী, তাই কোনো কিছু না ভেবে শুয়ে পড়ি এবং কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে যাই। কিন্তু সেই রাত্রে একটা অদ্ভুত স্বপ্ন দেখি। আমি দেখি মহিলা তার বাচ্চাটা কোলে নিয়ে এসে আমাকে বলছে, কি তুমিও কিছু করবা না, তাই না? আমি স্বপ্নের মধ্যে উত্তর দিলাম, কি করব আমি? মহিলাটি এর কোনো জবাব দেয় না, শুধু বলে, তুমিই পারো আমাদের সঠিক বিচার পাওয়াতে, কিছু করো। হঠাৎ মায়ের ডাকে ঘুম ভেঙে যায়। আমি যথারীতি স্কুলে যাই এবং মিলনকে গিয়ে রাতে স্বপ্নের কথা বলি। মিলন বলে, বন্ধু, আমিও রাত্রে একই স্বপ্ন দেখেছি। এরকম ভাবে পরপর 5 দিন একই স্বপ্ন দেখতাম আর বলতাম যে আমার কিছুই করার নেই, আমি নিরুপায়। কিন্তু তার একটাই কথা, কিছু করো। এখানে একটা কথা বলে রাখি, আমরা সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করি যে মানুষের পুনর্জন্ম হয়। আমরা বিশ্বাস করি যে আত্মার মৃত্যু নেই। অতৃপ্ত বাসনা নিয়ে কোনো ব্যক্তি মারা গেলে সে তার কাজ শেষ না করা পর্যন্ত এই মায়াজাল ছেড়ে বের হতে পারে না। যাই হোক, মিলন আর আমি একই সময়ে একই স্বপ্ন দেখতে দেখতে হাঁপিয়ে উঠি। না পারছিলাম কাউকে কিছু বলতে, শুধু 2 বন্ধু বিষয়টা নিয়ে কথা বলতাম। আমি হাঁপিয়ে উঠেছিলাম, আর নিতে পারছিলাম না। একই ঘটনা প্রায় 11-12 দিন ঘটার পর হঠাৎ একদিন মাঝরাতে আমার ঘুম ভাঙে। আমি শুনি কেউ আমার নাম ধরে ডাকছে। আমি উঠি এবং দরজাটা খুলি। দরজার সামনে আমি কাউকে দেখতে পাই না, কিন্তু উঠানে চোখ পড়তেই দেখি সেই মহিলা তার বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে আর ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না করছে। এই প্রথম তার সাথে আমার সামনাসামনি দেখা। বাইরে চাঁদের আলোয় সব কিছু একদম পরিষ্কার দেখা যাচ্ছে। আমি জানি না তখন আমার মনে ভয় কতটা কাজ করছে, কিন্তু তার চাইতে অনেক বেশি গুণ বেশি কাজ করছে যে আমাকে তার সাথে
সরাসরি কথা বলতেই হবে, কারণ প্রতি রাতের স্বপ্ন আমাকে পাগল করে দেয়। তাই এক প্রকার তাকে দেখে দৌড়ে তার কাছে যাই। আমি জানি আমার কথাগুলো বিশ্বাস করতে চাইবেন না, কিন্তু তাতে আমার কিছু করার নেই। বিষয়টা আমি মোকাবেলা করেছি। আমি জানি দিনগুলো আমার কেমন ছিল। আমি দৌড়ে যাওয়ার পর দেখি মহিলাটি একদম স্বাভাবিক চেহারা নিয়ে সাধারণ মানুষের মতো দাঁড়িয়ে আছে। সে কিছু না বলতে আমি বলা শুরু করি। আমি বলি, দিদি, আপনি বিশ্বাস করেন আমি আর আমার বন্ধু মিলন কম চেষ্টা করিনি, কিন্তু যে মানুষ দেশে নেই তাকে কিভাবে শাস্তি দেব? আর আমরা তো মাত্র ক্লাস 10-এ পড়ি, কি বা করতে পারি? তখন আমার মনে হচ্ছিল ভয় কি জিনিস আমি জানি না। মহিলাটি দুটি কথা বলল, তোমাদের আর কিছুই করতে হবে না, যা করার আমিই করব। তোমাদের ঋণ আমি শোধ করতে পারবো না। আমি বললাম, দিদি, এটা কোনো ঋণের কথা নয় যেখানে আমরা কিছুই করতে পারিনি। হঠাৎ আমি পেছন থেকে একটা টান অনুভব করি। পেছনে তাকিয়ে দেখি বাবা আমাকে কাঁধে হাত দিয়ে টানছে। একবার পেছনে ফিরে আবার সামনে তাকাতেই দেখি কেউ নেই। আমি তখন ভয় পাই এবং বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করি। আমার জ্বালা চলে আসে। পরদিন সকাল 11টা নাগাদ আমি একটু সুস্থ হই এবং দেখি যে মিলন আমার পাশে। এরই মাঝে বাবাকে আমি সবকিছু খুলে বলেছি। মিলন আমাকে বলল, কাল রাতে ওর সাথে কিছুই ঘটেনি, কিন্তু একটা অদ্ভুত কথা বলে। ও বলে যে ওই মহিলার স্বামী যে পালিয়ে দেশ ছেড়ে চলে গেছে, সে আজ সকালে কোনো কারণে রেল লাইনে কাটা পড়েছে। এটা মিলনের বাবা কোনো এক মাধ্যমে জানতে পেরেছে। তখন আমার বুঝতে আর বাকি রইল না যে কিভাবে হয়েছে। তারপর থেকে কোনোদিন ওই মহিলাকে দেখিনি, স্বপ্নেও না। আমি আজকে যে ঘটনাটি শেয়ার করব সেটি আমার ফ্রেন্ড তারেকের সাথে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনা। ঘটনাটি ঘটে 2021 সালে এবং সেটি ঘটে হচ্ছে টরন্টো এয়ারপোর্টের একটি নামকরা 5 তারকা হোটেলে। টরন্টো এয়ারপোর্টে যে হোটেল আছে সেখানে একটি 5 স্টার হোটেল আছে, সেখানে ঘটে। তো যিনি ঘটনা পাঠিয়েছেন নাইমুল হুদা ভাই, তার ফ্রেন্ড তারেক ওই হোটেলে হাউসকিপিং এর পজিশনে চাকরি করত। তো তার কাজ ছিল নাইট শিফটে হোটেলের রুম ক্লিন করা, বেড ঠিক করা, ওয়াশরুম পরিষ্কার করা এবং এই ধরনের যাবতীয় কাজই তার মূল কাজ ছিল। তো যারা হাউসকিপিং পজিশনে চাকরি করে তাদেরকে তাদের যে কোঅর্ডিনেটর থাকে সে এক এক দিন এক এক ফ্লোরে অথবা ভিন্ন ভিন্ন রুমে অ্যাসাইন করে দেয়। যেমনটা হোটেলে মেসিয়ারদের মধ্যে অনেকে ভাগ করে নেয়, টেবিল নম্বর 1, টেবিল নম্বর 2, ঠিক তেমনিভাবে কিছু কিছু ফ্লোরে কিছু কিছু রুমে যারা হাউসকিপিং আছে তাদেরকে এরকম ডিভাইড করে দেওয়া হয়। তো এমনই এক রাতে তারেকের একটা ফ্লোর সিলেক্ট করা হয় যেটি 9ম তলায় পড়ে। অতএব 9ম তলায় যতগুলো রুম রয়েছে সব রুম তারেকের ক্লিন করতে হবে। কানাডার নিয়ম অনুযায়ী রুম নাম্বার তার ফ্লোর অনুযায়ী হয়ে থাকে, যেমনটা 901, 902, মানে ওই ফ্লোরের তালা অনুযায়ী ওই ফ্লোর অনুযায়ী প্রত্যেকটা রুমের আগে 9 থাকবে। তো তারেক 9ম ফ্লোরে যায় সব রুম ক্লিন করার উদ্দেশ্যে। যথাক্রমে সে 901 থেকে 908 নম্বর রুম ক্লিন করে ফেলে। ক্লিন বলতে সেই সব জিনিসপত্রগুলা তার অ্যাসাইনমেন্টে থাকে আর কি। তারপর সে 909 নম্বর রুম খুলে ভেতরে প্রবেশ করে ক্লিন করার জন্য। তখন ছিল রাত 3টা কি তার আশপাশে হবে। ভেতরে প্রবেশ করার পর সে দেখতে পায় রুমের লাইটটা অফ। তো সে লাইট অন করার জন্য তার ফোনের ফ্ল্যাশ লাইট অন করে। রুমের লাইট অন করতে যায় কিন্তু সেই লাইটগুলো অন হচ্ছিল না, মানে সব কটা লাইটটি নষ্ট। তো সেই সময় নষ্ট না, ও আর কি সময় নষ্ট করে না করে ফোনের ফ্ল্যাশ অন করে টিভির সামনে ফোনটি সেট করে কাজ করতে থাকে। টিভির সামনে ওই লাইটটা জ্বালিয়ে ফোনটা রেখে কাজ করতে থাকে। কিন্তু হঠাৎ সে অনুভব করে কেউ যেন তার দিকে তাকিয়ে আছে সোফার মধ্যে থেকে বসা অবস্থায়। তো সে মাথাটা ঘুরিয়ে হাতের ডান পাশে থাকা সোফার দিকে চোখ দেয়। তারপর সে দেখতে পায় বেডের যে সাদা ব্ল্যাঙ্কেটটা ছিল সেটা মূলত সোফার উপরে পড়ে আছে, আর যেটা আবছা ফোনের আলোয় মনে হচ্ছিল কেউ যেন সাদা কাপড় মুড়ি দিয়ে হাঁটু ভাঁজ করে কাত হয়ে সোফায় শুয়ে আছে। তো সে তেমন কিছু না মনে করে আবারও তার মতো বেডশিট চেঞ্জ করতে থাকে। অতঃপর সে খেয়াল করলো রুমের টেম্পারেচার অসম্ভবভাবে কমছে।
মানে রুমটি আকস্মিকভাবে ঠান্ডা হয়ে যাচ্ছে। তারপর সে হিটারের মিটার চেক করতে যায়। হিটারের মিটার চেক করতে যেয়ে দেখে টেম্পারেচার 25 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে রুমটা স্বাভাবিকভাবেই থাকার কথা। কিন্তু ওই মুহূর্তে তার কাছে মনে হচ্ছিল যে টেম্পারেচার সেই সময় 7 অথবা 8-এর কাছাকাছি। কারণ এতদিন যাবৎ সেখানে থাকে, টেম্পারেচার সম্বন্ধে মূলত তার তো ধারণা ছিল। তো সে ভাবলো কাজ শেষ করে তার কোঅর্ডিনেটরকে রিপোর্ট করবে যে রুমটার ইলেকট্রিক্যাল সমস্যা আছে। তারপর সে ওয়াশরুমের ভেতর যাবে ক্লিন করতে। তার ফোন সহ যখনই সে দরজা খুলতেই ভেতর থেকে পচা বোটকা গন্ধ বেরিয়ে আসে। তার মনে হচ্ছিল এক্ষুনি এই দম আটকে সে মরে যাবে। সে ওয়াশরুম ক্লিন না করে বের হয়ে আসে রুমে। আর রুমে এসে দেখে অবাক করা কাণ্ড। সে একটু আগে যে বিছানা গুছিয়ে গেছিল সেটা সম্পূর্ণভাবে এলোমেলো হয়ে আছে, আর টেম্পারেচার যেন ক্রমাগত আরও কমছে। এমতো অবস্থায় তার কিছু বুঝে উঠতে পারছিল না। হঠাৎ করে তার নজর যায় সোফায় থাকা সেই সাদা ব্ল্যাঙ্কেটের ওপর। সে শুনতে পায় কেউ যেন ব্ল্যাঙ্কেটের ভেতর থেকে অদ্ভুত আওয়াজ করছে। ব্ল্যাঙ্কেট বলতে কম্বলটার ভেতর থেকে। তার মনে হচ্ছিল গরু জবাই দেওয়ার পর যেমন রক্ত বের হওয়ার সময় যেমন গদগদ শব্দ করে, ঠিক তেমনি ভেতর থেকে দাপাদাপি করছে। অথচ এই ব্ল্যাঙ্কেটের ভেতরে একটু আগে থেকে তেমন কোনো মুভমেন্ট ছিল না। গদগদ আওয়াজ হচ্ছে ব্ল্যাঙ্কেটের ভেতর থেকে। সে ভয়ে ভয়ে সামনে এগিয়ে যায় আর ব্ল্যাঙ্কেটটাকে এক হাত দিয়ে টান দেয়। টান দিয়ে সে দেখে গলা কাটা একটা ভয়ঙ্কর পুরুষের লাশ, যে সোফার উপর কাত হয়ে গলা ধরে কাতরাচ্ছে আর গড় গড় করে আওয়াজ করছে। দৃশ্যটা সম্পূর্ণ বিভৎস ছিল। এই দৃশ্যটা দেখে তারেক সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। তারপর তার কোঅর্ডিনেটর খেয়াল করে ভোর 5:30টার দিকে যে ও পারে 5:30 বাজে, কিন্তু এখনো আসেনি উপর থেকে। অথচ বাকি সবাই উপরে তাদের কাজ শেষ করে ইন্সপেকশন জমা দিয়ে দিয়েছে নিচে, কিন্তু তারেকের এখনো কোনো খবর নাই। তারপর কোঅর্ডিনেটর 9 তলায় যায় তারেককে চেক করতে, রুমগুলো চেক করতে। উনি চেক করতে থাকে, কারণ সে হয়তো ভাবছিল তারেক হয়তো কোনো রুমে ঘুমিয়ে গেছে, আর এমনটা স্বাভাবিক, নাইট শিফটে এমনটা খুবই কমন। কিন্তু তারপর কোঅর্ডিনেটর যখন 9 নম্বর রুমের সামনে যায় তখন দেখে যে রুমের দরজা হালকা খোলা। তারপর তিনি দরজা খুলতেই দেখেন তারেক কেমন অচেতন অবস্থায় নিচে পড়ে আছে, আর রুমের সব কিছু এলোমেলো। আর এই দৃশ্য দেখে সাথে সাথে হোটেলের অন্যান্য যেসব কর্মচারী আছে সবাইকে কল করে উপরে আসতে বলা হয়, যাতে ইমার্জেন্সি 909 নম্বর রুমে সবাই চলে আসে। দেন তারেককে পানি চোখে মারা হয়, সেন্স ফিরিয়ে আনা হয়। সেন্স আসার সাথে সাথে তারেক অনেক বমি করে, এবং সবাই দেখে যে বমি করার সাথে সাথেই ওর শরীরের টেম্পারেচার আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, দুর্বল হয়ে গেছে ছেলেটা। তারপর তাকে ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়। তারেক ধীরে ধীরে সুস্থ হয়। সুস্থ হওয়ার পর সে সব ঘটনা বলেন, সবাইকে বলেন যা হয়েছিল তার সাথে ওই রুমে সব কিছু। তারপর কোঅর্ডিনেটর গুরপ্রীত কর নাম তার সিনিয়র সহকারী হরসিমরান সিং যে ছিল তাকে বিষয়টি জানান। তারপর হরসিমরান সিং সবকিছু স্বীকার করে বলে যে এই 909 নম্বর রুম যে ছিল সেই রুমটি, সেখানে 2018 সালে একজন হোয়াইট লোক আসে তার গার্লফ্রেন্ডকে নিয়ে, কিন্তু আসার পর তার গার্লফ্রেন্ড রাতেই হোটেল থেকে চলে যায়, এবং সে ভদ্রলোক উপর থেকে তার গার্লফ্রেন্ড যাওয়ার পরে হোটেলের লবিতে এসে ঘুরে আবার তার রুমে ঢুকে যায়। তার পরের দিন সকালে যখন রুম অ্যাটেন্ডেন্ট যায় তার রুমে ব্রেকফাস্ট দেওয়ার জন্য, গিয়ে দেখে দরজার মধ্যে ডু নট ডিস্টার্ব সাইনটা দেওয়া। তো রুম অ্যাটেন্ডেন্ট দরজার সামনে খাবার রেখে চলে যায়। আবারও যখন দুপুরবেলা লাঞ্চ দিতে আসে দেখে যে ব্রেকফাস্ট যে সকালে দেওয়া হয়েছিল সেটা সেই জায়গায় পড়ে আছে, এবং দরজার সামনে আবারও সেই ডু নট ডিস্টার্ব সাইনটা দেওয়া। সেম একইভাবে যখন রাতের খাবার দিতে আসে রুম অ্যাটেন্ডেন্ট দেখে ব্রেকফাস্ট লাঞ্চ সব কিছুই দরজার সামনে পড়ে আছে। তারপর তার বিষয়টা অস্বাভাবিক লাগে, এবং রুম অ্যাটেন্ডেন্ট হরসিমান সিং ওই বিষয়টি তাকে জানানো হয়। তারপর হরসিমান সিং চাবি নিয়ে 909 নম্বর রুমের দরজা খুলতেই দেখে সোফার মধ্যে হোয়াইট মাঝবয়সী লোকটির গলা কাটা মৃতদেহ পড়ে আছে,
লাশটা ফুলে ফেপে উঠেছে এবং বিশ্রী দুর্গন্ধ আসছে। সাথে সাথে পুলিশকে বিষয়টি জানানো হয়। পুলিশ আসে ও লাশটা পরে নিয়ে যায়। পরবর্তীতে জানা যায় এটা একটা সুইসাইড ছিল। এরপর প্রায় 4 মাস রুমটি বন্ধ করে রাখা হয়। পরবর্তীতে যখন আবারও খোলা হয় তখন তারেকের সাথে যা ঘটে সেম ঘটনাটা আরেকটা পাঞ্জাবি মেয়ে দালমিত করের সাথে ঘটে। সে সাথে সাথে চাকরি রেখে চলে যায়। মূলত এই ঘটনা হরসিমরান সিং এবং হোটেলের সিনিয়র কর্মচারী ছাড়া আসলে কেউ জানত না। তার কারণ যারা এই হোটেলে কাজ করতে আসে, হাউসকিপিং বা রুম অ্যাটেন্ডেন্ট অথবা কোঅর্ডিনেটর যাই বলা হয় না কেন, সবাই মূলত পড়াশোনা শেষ করে ইন্টার্নশিপ বা কোঅপ করতেই আসে এই হোটেলে। সুতরাং প্রতিনিয়ত নতুন নতুন ব্যাচ আসে, যার ফলে ওই 909 নম্বর রুম নিয়ে কারো কোনো আইডিয়া থাকে না। এই ঘটনার পর আমার ফ্রেন্ড তারেক ভীষণভাবে অসুস্থ হয়ে যায়। প্রায় 2 সপ্তাহ জ্বর থাকে এবং সে জ্বর ছাড়ার পরপরই জবটিও ছেড়ে দেয়। এটা ছিল তারেকের একটি ঘটনা এবং নাইমুল হুদা ভাইয়ের একটি ঘটনা আমরা শেয়ার করে ফেললাম। কানাডার আরও কিছু বেশ কালেক্টেড ঘটনা আছে, কিন্তু উনি সময়ের কারণে লিখতে পারছেন না, লিখেছেন। আমরা চাই যে নাইমুল হুদা ভাই আপনি আমাদেরকে শেয়ার করেন ঘটনা, আরও কিছু ঘটনা কানাডার আমরা শুনি এবং আমাদের লিসনারদেরকে জানাই। আপনার সহযোগিতা আমরা একান্তই আশা করছি এবং আপনার যদি লিখতে কোনো সমস্যা হয় আপনি চাইলে আমাদেরকে ইমেলের মাধ্যমে সাহায্যের জন্য লিখতে পারেন, যাতে আমাদের কোনো একটা মডারেটর আপনার সাথে কন্ট্যাক্ট করে আপনার কাছ থেকে ঘটনা নিতে পারে। আমরা আপনাদের সবাইকে বলছি আমাদের সাথে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা পরবর্তীতে আরও কিছু ঘটনা আপনাদের সামনে নিয়ে আসব। এখন যে ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছে, এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ আবিদ হোসেন। উনি দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, লেখাপড়া করছেন সরকারি সুন্দরবন আদর্শ কলেজ খুলনায়। আর ওনার যে ঘটনাটি এটি ওনার দাদির মুখ থেকে শুনেছেন পুরোপুরি আর কি। তো সালটা তারিখটা ঠিক মনে নাই বা বলতে পারেননি, তো সালটা 1990-এর দশকের মাঝামাঝির দিকে একটা সময় হবে আর কি। তো ঘটনাটি ঘটেছিল ওনার আপন কাকার সাথে। স্থান বাগেরহাট জেলার রামপাল উপজেলার অন্তর্গত পেরিখালী ইউনিয়নের রোমজাইপুর গ্রামে। ওই অঞ্চলে চিংড়ি মাছের ঘেরের কিন্তু ব্যাপক প্রচলন রয়েছে। আমরা জানি যে ওই এলাকা বাগেরহাট বা সুন্দরবন এরিয়ার এই জায়গাগুলোতে চিংড়ি মাছের কিন্তু অনেক ঘের রয়েছে। তো চোরের হাত থেকে ঘের রক্ষা করতে কিন্তু রাত্রে ওই ঘের মালিক যারা আছেন তাদেরকে কিন্তু নিজেরা হোক বা লোক লাগিয়ে হোক পাহারা দিতে হয়। আর পাহারা দেওয়ার জন্য ঘেরের মধ্যে মাচা করে ছোট ঘর তৈরি করে সেখানে থেকে পাহারা দিতে হয়। দিনের বেলাও পাহারা দিতে হয়, আবার রাতের বেলাও পাহারা দিতে হয়। আঞ্চলিক ভাষায় এই ঘরকে বলা হয় ঘেরের বাসা। ছোট্ট সাঁকো ব্যবহার করে ওই ঘেরের বাসায় উঠতে হয়। ঘেরের বাসার দরজায় সাধারণত চটের বস্তা ব্যবহার করা হয়। যাই হোক, এবার আমরা মূল ঘটনাতে আসি। তো ওনার কাকা তখন কৈশোর থেকে যৌবনে পা রেখেছেন মাত্র। আর ওনার কাকার মামার একটি ঘের ছিল। তো কাকা রাতের বেলা সেই ঘেরের যে বাসা, ওই যে ছোট্ট বাসা, সেখানে থাকতেন। তার অভ্যাস ছিল অনেক রাত পর্যন্ত চায়ের দোকানে আড্ডা দেয়া। তো এক রাতে চায়ের দোকান থেকে ফিরলেন প্রায় রাত 10টা সাড়ে 10টার দিকে। ওই সময় গ্রামে রাত 10টা মানে তো অনেক রাত। তো তখন তিনি ঘেরের বাসায় ফিরলেন। ঘেরের পাশে তার একটা নানির বাড়ি ছিল। তো একদম পাশাপাশি, তো মানে জোরে জোরে কথা বললে ওখান থেকে শোনা যায়, ওখান থেকেও কিছু বললে এই পাশে শোনা যায়, আবার এখান থেকে বললেও এখানে শোনা যায়। তো ওই ঘেরের বাসার কাছে দাঁড়িয়ে তার নানিকে ডাক দিল, আর ওই ঘেরের বাসার ওখানে থেকেই জোরে জোরে কিছু সময় কথা বলেন নানির সাথে। এরপর ওই ঘেরের যে বাসা ওর মধ্যে ঢুকে ওনার কাকা ঘুমিয়ে পড়েন। ঘুম যে কখন ভেঙেছে বা কতক্ষণ ঘুমিয়েছিলেন এটা আসলে ওনার ঠিক মনে নাই। তো একটা ডাক শুনে ওনার ঘুম ভাঙে। তো কাকা শুনতে পেলেন তারই আপন সেজো চাচা, মানে তার কাকার সেজো চাচা, তাকে মোটা গলায় নাম ধরে ডাকছে। তো ওনার নাম ছিল মণি। বলছে, মণি, এই মণি। তো কাকা একটু অবাক হলেন। তো তিনি ভাবছেন এত রাত্রে সেজো চাচা আবার কোত্থেকে এলো, উনি তো তার বাসায় ঘুমাচ্ছেন, এত রাত্রে তো উনি কখনো আসেন না। তো কাকা উত্তরে বললেন, ও কাকা, তুমি এত রাত্রে এখানে কি করো, কি কারণে আসছো বলো।
তো ওনার সেজ চাচা উত্তরে বলেন, আসলাম, তোকে দেখতে ইচ্ছা করছিল তাই চলে আসলাম। তখন ওই মণি কাকা বলেন যে এখানে তো ছোট জায়গা, দুজন থাকা যায় না এখানে, তো তুমি বাড়িতে যাও, এখানে তো ঘুমানো যাবে না, তুমি যেয়ে ঘুমাও, সকালে আমি আসবো না, তোমার সাথে কথা বলবো না। তখন ওই সেজু চাচা বলে, না না, বাড়ি যাবো না, আমি তোর কাছে আসছি, আজকে রাত্রে তোর পাশেই ঘুমাবো। তখন আবার ওই মণি কাকা বলেন যে এখানে তো ছোট জায়গা, এখানে কিভাবে থাকবে, এখানে তো থাকা যায় না। তখন উল্টো উত্তর আসে, আরে সমস্যা নাই, তুই থাকলে আমিও পারবো। এভাবে অনেকক্ষণ ধরে ওই মণি কাকা বলেই চলছে যে বাড়ি যাও বাড়ি যাও, কিন্তু ওই পাশ থেকে সেজু চাচা সে কিছুতেই যাবে না। একসময় নেহায়েত বাধ্য হয়েই মণি কাকা বলল যে আচ্ছা আসো, ভেতরে আসো। কারণ হচ্ছে দেখা গেল যে সেজু চাচা পরবর্তীতে বাসায় গিয়ে মানে বলল যে আমি রাত্রেবেলা ওর ইসে গেলাম, কিন্তু আমাকে ঢুকতে দিল না। এটা নিয়ে আবার আত্মীয় স্বজনদের মধ্যে মন কালাকালি হবে, উনি এটা চিন্তা করছেন। উনি এবার এটাও ভাবছিলেন হয়তোবা মনে হয় বাসায় রাগারাগি করেছেন, এই জন্য রাতের বেলা এখানে চলে আসছেন, এটাও ভেবেছেন। তো এখন যদি তাকে ঢুকতে না দেওয়া হয় কেমন হবে আর কি। আর সবচেয়ে বড় কথা হলো ওখানে একজন থাকার মতোই জায়গা, ঘেরের বাসা তো বড় হয় না, ছোট্ট একটা খুপড়ির মতো হয়। তো উনি চিন্তা করছেন থাক, কাকা ঘুমাক, আমি বাইরে গিয়ে একটু ঘের পাহারা দিই, না রাত্রে নাই ঘুমাইলাম, সমস্যা কি। তো ওই চিন্তা করেছেন, এবং ওই যখন বলেছেন যে আচ্ছা আসো, তখন ওই মণি কাকা উঠে আবার কি করেছে, ওনার যে ওই যে চটের যে পর্দাটা, মানে যেটা আসলে দরজার মতো ব্যবহার করা হয়, মানে ঝুলিয়ে রাখা হয় আর কি, ওইটার কাছে গিয়েছেন এবং পর্দাটা সরিয়েছেন। পর্দা সরানোর সাথে সাথে উনি যে দৃশ্য দেখতে পেয়েছেন তা দেখে ওনার পিলে চমকে যায়। উনি দেখেন বিশাল একটা অবয়ব, 50-60 হাত লম্বা হবে এমন একটা অবয়ব, এবং চাঁদের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে সেটার মাথা নাই, চোখও দেখা যাচ্ছে না, ওই যে বুকের উপর যে চোখ থাকে, পেটের কাছে দাঁত থাকে, এরকমটাও না, সেটার মাথা নাই, চোখও নাই, দাঁতও নাই, কিছু নাই, জাস্ট খালি মাথা নাই, বিশাল একটা অবয়ব। মানে আশেপাশ থেকে যে বাতাস হচ্ছিল, মৃদু বাতাস, সেই মৃদু বাতাসে ওই অবয়বের শরীরে যে বড় বড় লোম রয়েছে সেই লোমগুলোও উঠছিল, সেটাও বোঝা যাচ্ছিল। এবং ওই অবয়বটা আস্তে আস্তে ওই ঘেরের ঘরের দিকে আসতে থাকে, বিশাল বিশাল তার পা। সে দেখলো যে প্রথমে এক পা যখন দিল তখন ওই আইল থেকে ওই ঘেরের ঘরের কাছে আসা যে সাঁকো সেখানে আসলো। তো ওই সাঁকোর কাছ থেকে আর একটা পা দিলে ওই ঘেরের ঘর তো আসলে সেখানে সে ঢুকতে পারবে না এত বড় অবয়ব নিয়ে, ওই ঘেরের ঘরটা একদম মানে দুমড়ে মুচড়ে, যে ঘেরের যে পানি, ঘেরের ইয়েটা মানে যেটার উপর আর কি ঘরটা তৈরি করছে, এটার মধ্যে একদম ঢুকে যাবে এবং সেও এখানে মারা যাবে। এই দৃশ্য দেখার সাথে সাথে সে এমন জোরে এক চিৎকার দিয়েছে, এক চিৎকারে উনি জ্ঞান হারিয়ে ফেলেছেন আর কি। আর একটা বিষয় হলো যে উনি চিৎকার দেওয়ার আগেই ওই সময় ফজরের আজান ভেসে আসে, এবং ওই আজানের শব্দ যখন ভেসে আসে তখন উনি এটাও দেখতে পেয়েছিলেন যে ওই অবয়বটি হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল। তারপরেই মূলত উনি চিৎকার দিয়েছিলেন এবং সেন্সলেস হয়ে পড়ে গিয়েছেন। যেহেতু ভোরবেলা ওনার চিৎকার, অনেকেই ঘুমানোর সময় তো অনেকেই গভীর ঘুমে থাকে ভোরের দিকে, তো ওনার চিৎকারটা আসলে ওই সময় তার পাশে যে নানির বাড়ি ছিল তারা শোনেনি। এদিকে বেলা হয়ে যাচ্ছে, সাধারণত ভোরবেলা এই মণি কাকা বাড়িতে ফিরতেন। এদিকে এই আবিদ ভাইয়ের দাদি, উনি চিন্তা করছেন কি ব্যাপার, মণি আসে না কেন, অনেক বেলা হয়ে গেছে আসে না। বাড়ি থেকে ওইটা খুব যে বেশি দূরে ছিল তা না, তো উনি ওনার ছেলের খোঁজে আসেন আর কি। তো আসার পরে দেখতে পান যে ওই ঘেরের ঘরের মধ্যে সে অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন তো এই আবিদ ভাইয়ের দাদি চিৎকার চেঁচামেচি শুরু করেন। তো পাশেই তো ওনার ওই মণি কাকার নানির বাড়ি ছিল, তারাও সেখান থেকে চলে আসেন, এসে দেখেন এই অবস্থা। তাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে যাওয়া হয়। তো বাড়িতে নিয়ে যাওয়ার পর ওই ওনার যে মা মানে আবিদ ভাইয়ের দাদি তখন বলে যে তাতে একজন হুজুর ডেকে আনেন। উনি বুঝতে পেরেছিলেন যে কোনো সমস্যা হয়েছে।
তো হুজুর যখন আসে তখন কিন্তু ওই ওনার আবিদ ভাইয়ের যে মনি কাকা তার কিন্তু জ্ঞান ফিরেছে। তো জ্ঞান ফেরার পর সে বলছে আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো। তো এখন হুজুর বলে যে বাবা তোমার একটু ঝেড়ে দেই, তুমি থাকো, কোনো সমস্যা নেই, তোমার বাড়িতে তুমি থাকো। তখন আবার ওই মনি কাকা চিৎকার করে বলে ওঠেন, এই খবরদার, এই হুজুর যেন আমার কাছে না আসে। এখন এই ধরনের কথা তো বলছে এবং হুজুরকে গালিগালাজ শুরু করছে। হুজুরকে উল্টো বলছে, এই হুজুর তুই কেন এখানে এসেছিস, যা বাড়ি যা, আমার কিছু হয় নাই। হুজুর যতই নরম ভাষায় তার সাথে কথা বলে না কেন, উল্টো গালিগালাজ করছে। এবার হুজুর হুঙ্কার দিয়ে বলে ওঠেন, এই বেয়াদব বয় এখানে, নাহলে লাঠি দিয়ে মেরে তোর অবস্থা আমি খারাপ করে দেব। ওই অবস্থাতে ওই মনি কাকা আর হুজুরের সামনে বসতে চায় না। যাই হোক, 5-6 জন মিলে জোর করে ধরে বসিয়ে দেওয়া হয়। হুজুর মনি কাকার চারপাশে একটা বৃত্ত এঁকে তারপর তাকে ঝাড়ফুঁক শুরু করেন। তো ঝাড়ফুঁক করতে করতে একটা সময় হুজুর পানি চান। তো ওই অবস্থাতেই ওই পানি ফু দিয়ে তার শরীরের উপর ঢেলে দেন। এরপরে মনি কাকা ঘুমিয়ে পড়েন, ওই বৃত্তের মধ্যে ঘুমিয়ে পড়েন। তো ঘুম ভাঙে ওনার সন্ধ্যায়। এরপর থেকে আর কোনো সমস্যা হয়নি। কিন্তু ওই ধরনের কোনো সমস্যা না হলেও, মানে ভয়ানক কোনো অবয়ব না দেখলেও, মনি কাকা অদ্ভুত ব্যাপার সেটা হলো উনি কোনো টর্চ লাইট ব্যবহার করতে পারেন না। কারণ ওই রাত্রে উনি যখন তার সেজো কাকাকে ঘরে ঢোকানোর জন্য, ওনার হাতে একটা টর্চ লাইট ছিল, কারণ ঘের পাহারা দিয়ে গেলে টর্চ লাইট লাগে, মানে টর্চ লাইট যখনই জ্বালিয়েছিলেন, হঠাৎ করে টর্চ লাইটের যে বাল্ব, ওই সময় তো ওই যে 5 ব্যাটারির 3 ব্যাটারির টর্চ লাইট ছিল, 2 ব্যাটারির টর্চ লাইট ছিল, তো ওই বাল্ব কেটে যায়। তো ওই বাল্ব কেটে যাওয়ার কারণে উনি ওই অবয়বটিকে চাঁদের আলোতে দেখেছিলেন। কেন হঠাৎ করে এটার বাল্ব কেটে গিয়েছিল এটা উনি জানে না। কিন্তু মজার বিষয় এবং অদ্ভুত ব্যাপার হলো যে মনি কাকা এখনো জীবিত আছেন, কিন্তু উনি এখন পর্যন্ত কোনো টর্চ লাইট ব্যবহার করতে পারেন না। উনি টর্চ লাইট ব্যবহার করতে গেলেই নাকি টর্চ লাইট নষ্ট হয়ে যায়, অথবা টর্চ লাইট নষ্ট না হলেও হারিয়ে যায়। তো এই ধরনের ঘটনা এখন ওনার সাথে ঘটে, কিন্তু ওই ভয়ানক অবয়বটিকে উনি আর কখনো দেখেননি। ধারণা করা হয় ওই অবয়বটি এখনো দূর থেকে তাকে ফলো করে যাচ্ছে, যদিও বা ওইভাবে তার সামনে প্রকট হয়নি, হয়তোবা আশেপাশে থেকে প্রভাব বিস্তার করে যাচ্ছে, যার কারণে উনি টর্চ লাইট ব্যবহার করতে পারে না। আর একটি ব্যাপার বলেছিলেন যে ওনাকে বিভিন্ন সময় অনেকে তাবিজ কবজ দিয়েছিলেন, কিন্তু ওনার তাবিজ কবজ শরীরে থাকে না, হারিয়ে যায়। তো এটাও আমাদেরকে আবিদ ভাই জানিয়েছেন। তো অসংখ্য ধন্যবাদ আবিদ ভাইকে চমৎকার একটি ঘটনা শেয়ার করার জন্য। বিশেষ করে ঘের পাহারা, তারপরে বিলে বা পুকুরে মাছ পাহারা, এই ধরনের পাহারার কাজে যারা নিয়োজিত থাকেন, অনেক ধরনের ঘটনা তারা প্রত্যক্ষ করেন, সে সমস্ত ঘটনার সাক্ষী হন। আমরা এই টাইপের ঘটনা বিভিন্ন সময় পাই, কারণ এই টাইপের ঘটনা এখনো ঘটে চলছে। এই জন্য এই ধরনের ঘটনা আমরা রেগুলার পেয়ে থাকি। ধন্যবাদ জানাচ্ছি আবারও আবিদ হোসেন ভাইকে, কষ্ট করে ঘটনাটি লিখে পাঠিয়েছেন। এখন যে ঘটনাটা শেয়ার করব সেই ঘটনাটা আমাদের কাছে এসেছে বাংলাদেশের বাইরের একটা এলাকা থেকে, বাইরের কোনো দেশ থেকে আসছে। তো তার এই ঘটনা তার পুরো জীবনকে বদলে দিয়েছে। তো আলাদা হতে বাধ্য করেছে তার পরিবার থেকে তাকে। তার নাম মাসুদ রানা। তার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে টাঙ্গাইল, আর গ্রামের বাড়ি হচ্ছে থলাপাড়া। যাই হোক, ঘটনাটা শুরু হয় 2001 সালের ফেব্রুয়ারি মাসে। তখন তার বয়স 2 বছর অথবা 3 বছর। তার বাবা ছিল একজন পুলিশ, তাই চাকরির সুবাদে তারা সপরিবারে কুমিল্লায় চলে যায়। আর কুমিল্লার দাউদকান্দি মডেল থানার পাশেই তারা একটা বাসা নেয়। বাসাটা ছিল 2 তলা। মূলত ঘটনার শুরু ওই বাসা থেকেই। আর ওই 2 তলা বাসায় তার নিচে 2টা ফ্যামিলি থাকতো, এবং তারা নিচে থাকতো, এবং উপরে থাকতো একটা ফ্যামিলি এবং বাড়িওয়ালা। তো ভালোভাবেই দিন কাটছিল। এভাবেই বাসায় 6 থেকে 7 মাস কেটে যায়। হঠাৎ তার আম্মু একদিন খেয়াল করে তাদের রুমের সামনে 4 থেকে 5 বছরের একটা বাচ্চা মেয়ে বসে আছে। তো ওনার আম্মু ওর নাম জানতে চায়, বলে হুরায়রা। আর কোথায় থাকে জানতে চাইলে বলে ওরা উপরের তলায় থাকে। এভাবে মেয়েটা প্রত্যেক দিন সকালবেলায় আসতো, তার সাথে খেলা করতো এবং জোহরের আজানের সময় চলে যেত। এভাবেই চলতে থাকে দিন। একদিন বাড়িওয়ালার স্ত্রী আসে তাদের রুমে বেড়াতে। তার আম্মু তার সাথে কথা বলার সময় মেয়েটার কথা জানতে চাইলে তিনি বলেন যে ওই রকম কোনো মেয়েই ওই বাসায় নেই।
শুধু এই বাসায় না, আশেপাশের কোনো বাসায় এরকম নামের কোনো মেয়ে নাই। তার আম্মু কথাটা শোনার পর ঘাবড়ে যায়, কিন্তু আমলে নেয় না। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে তার পরদিন থেকে মেয়েটাকে আর দেখা যায় না। কিন্তু মেয়েটা যে সময় তাদের বাসায় আসতো, ঠিক ওই টাইমটায় এই ভাইকে নাকি তার বাসায় খুঁজে পাওয়া যেত না। অনেক খোঁজাখুঁজির পর নাকি জোহরের আজানের সময় তাকে খুঁজে পাওয়া যেত। কখনো পাওয়া যেত রুমে, কখনো পাওয়া যেত বাড়ির ছাদে ঘুমন্ত অবস্থায়। তিনি এতক্ষণ কোথায় ছিলেন এটার কারণ জানতে চাইলে তিনি বলতো না, আমি হুরায়রার সাথে খেলছিলাম। এভাবে ঘটনাটা প্রত্যেক দিন ঘটতে থাকে। বিষয়টা নিয়ে তার আব্বু আম্মু খুব টেনশনে পড়ে যায়। একদিন তাকে এক কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। তিনি সব ঘটনা শোনার পর বলেন, ওই মেয়েটা একটা পরী অথবা জিন ছিল, আর ওর আব্বু নাকি তাকে প্রত্যেক দিন ওর সাথে নিয়ে খেলা করার জন্য নিয়ে যায় আর কি। ওই কবিরাজ হুজুর বলে যে যত তাড়াতাড়ি সম্ভব বাসাটা চেঞ্জ করেন। তার 3 থেকে 4 মাস পর তারা আবারও তাদের হোম ডিস্ট্রিক্ট টাঙ্গাইলে চলে আসে। তারপর থেকে আর কোনো ধরনের সমস্যা হয়নি। তিনি আস্তে আস্তে বড় হয় এবং আর সবাই বিষয়টা ভুলে যায়। কিন্তু তার আম্মু নাকি বলতো মাঝরাতে একা একা কারোর সাথে নাকি তিনি কথা বলতো এবং বিষয়টা কেউ আমলে নিত না। ভাবতো বাচ্চা মানুষ হয়তো ঘুমের মধ্যে কথা বলে। কিন্তু মূল ঘটনাটা ঘটে তার থেকে বহু বছর পর 2015 সালে। উনি তখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। একদিন বিকালবেলায় তারা বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছিল। কথা বলার মাঝে এক বন্ধু বলল, চলো আমরা ঘুরতে যাব। তো তিনি জানতে চান কোথায় যাব। ও বলে যে কক্সবাজার। তো তারা সেই কাজ পরদিন বাড়ি থেকে পারমিশন নিয়ে অনলাইনে কক্স টুডে হোটেলের একটা 3টা রুম বুক করে এবং শুক্রবার যথারীতি তিনি কক্সবাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেয়। হোটেলে পৌঁছাতে তারা রাত 11 থেকে 11:40 বেজে যায় এবং হোটেলে প্রবেশ করে যাবতীয় কাজ শেষ করে এন্ট্রি ফর্ম পূরণ করে সেই অফিস থেকে বের হতে যাবে। ঠিক তখনই পেছন থেকে কেউ ডাক দিয়ে তাকে বলে, স্যার আপনারা তো 3টা রুম বুক দিয়েছিলেন তাই না? তো তিনি বলেন, হ্যাঁ, কিন্তু কেন? তখন উনি মুচকি এসে বললেন, স্যার আপনারা তো সিঙ্গেল রুম বুক করেছেন, ওখানে তো কাপল থাকার কোনো সিস্টেম নাই। উনি কিছুটা অবাক হয়ে বললেন, কাপল মানে? আমরা তো 3 জনই সিঙ্গেল, আপনি কাপল কোথায় পেলেন? তারপর তিনি ভালোভাবে লক্ষ্য করেন যে ওনার মুখের মধ্যে একটা ভয়ের ছাপ পড়েছে। মনে হয় উনি কোনো কিছু দেখে খুব ভয় পাচ্ছেন। তারপর ওই মাসুদ ভাই বললেন যে উনি লোকটা বললেন যে সরি, আমি হয়তো ভুল দেখেছি, আপনারা যেতে পারেন। আর কোনো প্রবলেম হলে আমাকে জানাবেন প্লিজ। আর কিছু না চিন্তা করে যে যার রুমের সাথে তারা চলে যায়। তো রুমে প্রবেশ করে ফ্রেশ হয়ে বিছানায় বসেছিল, এর মাঝে হঠাৎ দরজা নক করার শব্দ পায়। দরজা খুলে দেখে হোটেল বয়। তো মাসুদ ভাই বলে, কি চাই? সেটা বলে, স্যার আপনারা কি খাবেন? তিনি বললেন, 340 নম্বর রুমে আমার 2টা ফ্রেন্ড আছে, ওরা যা খাবে আমাদের জন্য তাই নিয়ে আসো। সেটা বললো, স্যার ওনারা তো বিরিয়ানি খাবে। তো মাসুদ ভাই বললো যে আমার জন্য নিয়ে আসো। কিন্তু মাসুদ ভাই একটা জিনিস খেয়াল করলো যে ছেলেটা যে কথা বলতেছে তার সাথে, কিন্তু অবাক দেশে তাকিয়ে আছে তার বিছানার দিকে। তখন হঠাৎ করে ছেলেটা বলে উঠলো, স্যার বিছানা তো সিঙ্গেল, আপনাদের থাকতে কোনো সমস্যা হবে না? তখন তিনি বললেন, থাকতে সমস্যা হবে মানে কি বলছো তুমি? ছেলেটা মুচকে এসে বলে, স্যার আপনারা ঘুরতে এসে কি ফ্লোরে ঘুমাবেন নাকি? ছেলেটার কথা শোনার পর তিনি খুব অবাক হয়ে যায়, এ কি পাগলের মতো বলছে? তারপর ছেলেটা চলে যায়। কিছুক্ষণ পর খাবার আসে। খাবার খেয়ে তারা শুয়ে পড়ে এবং সারাদিন জার্নি যেহেতু করেছে শরীরটা বেশ খারাপ লাগছিল এবং কখন যে তারা ঘুমিয়ে পড়ে তারা ঠিক টের পায়নি। তার কিছুক্ষণ পর হঠাৎ করে ঘুম ভেঙে যায় মাথায় কারো আলতো হাতের স্পর্শে। চোখ খুলতেই দেখে মাথার কাছে একটা মেয়ে বসা। তার পরনে ছিল একটা লাল শাড়ি আর চেহারাটা ছিল মায়াবী হাসিতে ভরা। তিনি কিছুটা ভয় পেয়ে বলে যায়, আপনি কি এখানে কি করেন? এখানে আসলেন কি করে? দরজা তো লক করা ছিল। তখন মেয়েটা বলে, আমার নাম হুরায়রা। আমাকে তুমি চিনতে পারোনি? নামটা শোনার পর কেমন জানি খুব পরিচিত লাগছিল, মনে হচ্ছিল নামটা তার খুব চেনা। মেয়েটা আরও বলে, তুমি আর আমি একসাথে কত সময় কাটিয়েছি, এত তাড়াতাড়ি ভুলে গেলে? তারপর আর তার কিছুই মনে নেই। যখন তার ঘুম ভাঙে তখন তিনি সুইমিং পুলের পাশে নিজেকে একটা চেয়ারে বসা অবস্থা আবিষ্কার করে। শরীরটা বেশ ভারী ভারী লাগছিল। হোটেলে ঢোকার সময় দারোয়ান তাকে দেখে বলে, স্যার আপনি আর ভাবি সেই যে রাত্রিবেলা রুম থেকে বের হলেন আর রুমে ঢুকলেনই না, বাইরে সময় কাটিয়েছেন নাকি? তুই ছোট মানুষ, তুমি বুঝতেছে না কি বলবে। তিনি কোনো জবাব না দিয়ে রুমে চলে যায়। সব ঘটনা তিনি বন্ধুদেরকে খুলে বলে। ওরা তার কথায় হেসে উড়িয়ে দেয়, বলে, ধুর বাদ দে, তোর মনের ভুল, মজা করতে আসছিস, মজা করে আজ এরা চিন্তা বাদ দে। আর তিনি রাতের কথা ভাবতে থাকে কি হচ্ছে তার সাথে। আর তখনই তার আম্মুকে ফোন দিয়ে সব ঘটনা বলে। তার আম্মু শোনার পর বলে, তুই তাড়াতাড়ি বাসায় এসে পড়। তারপর থেকে প্রত্যেক দিন মেয়েটা তার কাছে আসতো, কথা বলতো, সব সময় দেখতো। তার 1 সপ্তাহ পর
তিনি বাড়িতে ব্যাক করেন। আর এই 1 সপ্তাহ মা সব কিছু ভুলে যায়। একদিন রাতে তার মা তাকে ডেকে বলে, কি রে, তুই কার সাথে কথা বলিস? তিনি বললেন, কই, কার সাথে না, তোমা ফোন করেছিল, ওর সাথে কথা বলছিলাম। তোমা তার মামাতো বোনের নাম। তাই মা আর কিছু বলল না, তিনিও মাকে কিছু জানায়নি। এভাবে কেটে যায় 6 মাস। ভালোই কাটছিল সবকিছু, কিন্তু দিনে দিনে তার শরীরের অবনতি ঘটতে থাকে। এটা নিয়ে সবাই চিন্তায় পড়ে যায়। অনেক ডাক্তারের কাছে ঘুরেও কোনো কাজ হচ্ছিল না। একদিন সকালে ঘুম থেকে উঠে দেখে তার মা ভীষণ কান্না করছে। কারণ জানতে চাইলে বলে, তুই নষ্ট হয়ে গেছিস, তোকে আমার ছেলে বলে পরিচয় দিতে আমার লজ্জা লাগে। কথাটা শুনে তার মাথায় আকাশ ভেঙে পড়ে। তো পরে তিনি জানতে পারে সেদিন রাতে নাকি তিনি কথা বলছিল হুরায়ের সাথে, তার মা নাকি শুনতে পারে সব কথা, এবং উপর থেকে যে আপনার ভেন্টিলেশনের জন্য যে খালি জায়গাটা উকি মারা যায়, সেখান থেকে তিনি দেখতে পায় যে তার ছেলের সাথে হুরায়েরা রুমের মধ্যে আছে। তো তখন তিনি বলেছিল, তোকে না বলেছি ওর সাথে কথা বলতে মানা করেছি তোকে। তারপর তিনি চলে যায় সেখান থেকে, এবং পরবর্তী সময় তখন পরের দিন তিনি বাজারে যায়। বাসায় আসার পর দেখে তার মা নতুন একটা বালিশ দিয়ে তাকে বলে, আচ্ছা রাতে এটাতে ঘুমাবি। যথারীতি তিনিও শুয়ে পড়ে। ঠিক মাঝরাতে কারো প্রচণ্ড চিৎকারে তার ঘুম ভেঙে যায়। তাকে দেখে তিনি হুরায়রা তার বিছানার পাশে দাঁড়িয়ে কান্না করছে আর তাকে ডাকছে। বলছে, কি হয়েছে? বলে যে, আমি তো এখানে এসেছি, কিন্তু এটা কি? তো তিনি জানতে চাইলেন, কেন, কি হয়েছে এর মধ্যে? হুরায়রা বলে, তাবিজ। তো তিনি খুলে দেখতে পায়, হ্যাঁ আসলেই। তিনি বুঝতে পারে যে এটা তার মার কাজ। আর তিনি হঠাৎ করে হুরায়রার প্রতি আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। তখন সে বালিশটা ফেলে দেয়। তখন থেকেই যেন তার জীবনে নেমে আসে অভিশাপ। হুরায়রা চলে যায়। পরের দিন রাতের ঘটনা, তিনি ঘুমিয়েছিলেন, হঠাৎ স্বপ্নে দেখে তার কাছে কিছু মহিলা দাঁড়িয়ে আছে। তারপর তারা তাকে পালকির মতো কিছুতে বসায়, আর পালকি থেকে বের হয়ে তিনি দেখেন তিনি অন্য জগতে বসে আছে। তিনি খুব অবাক হয়ে যায় এবং হুরায়রাকে দেখতে পায় কনে সেজে বসে আছে। তারপর আর তার কিছু মনে নেই। ঘুম থেকে উঠে দেখে তার হাতে মেহেদি লাগানো, গলায় একটা লকেট, আর পায়ে তার আঙ্গুলে একটা আংটি। সেগুলো স্বর্ণ ছিল না কি ছিল এখনো পর্যন্ত তিনি বুঝতে পারেননি। তার মাকে তিনি সব বলে, এবং পরে তিনি সেই হুজুরের কাছে নিয়ে যায়। হুজুরের সব শুনে বলে, যা ঘটে গেছে, এখন আর কোনো লাভ নেই। হুজুর একটা তাবিজ দেয় এবং সেটা সব সময় সাথে রাখতে বলে, এবং সকাল বিকাল সেই তাবিজ মাঝে মধ্যে পাওয়া যেত না। পরের দিন রাতে হুরায়রা আসে আর বলে, তাবিজ করে কোনো লাভ নেই, কোনো শক্তি তোর থেকে আমাকে আলাদা করতে পারবে না। পরদিন হুজুর আসে, তার আম্মুকে বলে যত তাড়াতাড়ি সম্ভব ওকে বিয়ে করিয়ে দিতে পারেন। যদি কাজটা হয়, তার কথা মতো তার বিয়ে ঠিক হয় সেই মামাতো বোন তমার সাথে। বিয়ের দিন ধার্য করা হয় শুক্রবার। সব কিছু ঠিকভাবে চলছিল। তার মাঝে বুধবার রাতে হুরায়রা এসে তাকে বলে দিয়ে যায়, ভালো করে বিয়ে করছিস, ভালো কথা, একা থাকতে পারবি না, এই বলে তিনি চলে যায়। কিন্তু সময়টা হলো শুক্রবার। তার মামা 5:43 দিকে তাকে ফোন দিয়ে বলে, খুব বেশি দিন আগের কথা না, শুধু কান্নার শব্দ পাই পাশ থেকে। কারণ জানার জন্য পরে জানা যায় যে তমাকে পাচ্ছিল না। পরে তোমার মরদেহ পাওয়া যায় বাড়ির পেছনের বাগানে। কিভাবে মারা হয়েছিল সেটা বলছি না, সেটা বলা সম্ভব না। তবে এতটুকু বলছি যে দেখার মতো, মানে চেনার মতো অবস্থা ছিল না ডেড বডি। তখন তিনি বুঝে গেছেন এটা হুরায়রার কাজ, এবং তখন বাড়িতে সবার খুব অবস্থা খারাপ হয়ে যায়, শোকের ছায়া নেমে আসে। কিছুদিন পর হুরায়রা আবার আসে এবং বলছিল, ভালো হবে না, তুই যাই করিস না কেন, আমাকে ছাড়া তুই থাকতে পারবি না, আমি তোকে ছাড়া থাকতে পারবো না। এভাবেই কেটে যায় 3 মাস এবং হুরায়রা আর আসে না। তিনি একজনের কাছে সমাধান জানতে চাইলে তিনি বলেন, তুমি তাড়াতাড়ি দূরে চলে যাও, পারলে অনেক দূরে। তার 5 মাস পর তিনি সৌদি চলে আসে এবং বর্তমানে একটি ব্যাংকে কর্মরত আছে। এখন সমস্যা হচ্ছে না, গত 6 মাস আগে তিনি বিয়ে করেছেন একটি ভারতের একজন মেয়ের সাথে, যে ওখানে জব করত, এবং ওখানেই আছেন এবং কোনো প্রবলেম হচ্ছে না। এখনও পর্যন্ত কোনো প্রবলেম হয়নি, আল্লাহর রহমতে ভালো আছেন, এবং তিনি এই ঘটনা শেয়ার করেছেন আমাদের কাছে। আশা করছি আপনাদের কাছে তার ঘটনাটাই ভালো লেগেছে। এবং আসলে সত্যি কথা বলতে এরকম ঘটনা আগে কয়েকবার আমি শুনেছি দেখে আমি এটা শেয়ার করলাম, এবং রিয়েল লাইফে এরকম অনেকেই এফেক্টেড। এবং আমি আপনাদেরকে আগেও আমাদের এলাকার এক দাদির কথা শুনিয়েছিলাম যে তিনি এই ধরনের প্রবলেম ফেস করছে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আশা করছি অবশ্যই ভালো আছেন, এবং আপনার অডিয়েন্সরাও অবশ্যই ভালো আছে বলে আমি আশা রাখতেছি। আজকে আমি আপনাদের জন্য একটা অদ্ভুত, রহস্যময় এবং ভীতিকর ঘটনা শেয়ার করব, যা ইতিপূর্বে কখনোই শোনেননি। এই গল্পটি শুনতে বসার সময় আপনাদের রোমাঞ্চের অনুভূতি হয়তো দম বন্ধ করে দেবে, হাড় কাঁপানো মুহূর্ত আসবে, আর কিছুক্ষণের জন্য নিঃশ্বাসও থেমে যেতে পারে। তাই কানের কাছে কান ধরুন, অর্থাৎ হেডফোনটা পরে নেন, চোখ
কিছুটা খোলা রাখুন, আর যদি সম্ভব হয় হালকা আলো বা অন্ধকারে বসে গল্পটি শুনুন। কারণ আজকের গল্প আপনাকে এমন এক অচেনা অদ্ভুত জগতে নিয়ে যাবে যা আপনি কখনো দেখেননি বা কল্পনা করেননি। আমি চাই আপনি নিজেকে কল্পনা করুন সেই পরিস্থিতিতে, রাতের নিঃশব্দতার চারপাশে হাওয়া হালকা বাতাসের মতো বইছে, চারপাশে শুধু অন্ধকার, আর কোথাও দূরে ভেসে আসছে অদ্ভুত রহস্যময় শব্দ। শোনেন কি? ঠিক সে সময় আমরা প্রবেশ করব আজকের গল্পের ভেতরে। আপনি হয়তো ভাবতেছেন, এটি কি শুধু কল্পনা, নাকি গল্প, নাকি সত্যিই ঘটেছে? বন্ধুরা, আজকের গল্পটি এমন কিছু যা শোনার পর হয়তো আপনি নিজের চারপাশ আরো সতর্কভাবে দেখবেন। এবং হ্যাঁ, মনে রাখুন, আমি যা বলছি সবটাই বাস্তব ঘটনার উপর ভিত্তি করে। তাহলে চোখ খোলা রাখুন, মন শান্ত রাখুন, কানের কাছে কান ধরুন, কারণ আমরা এখন প্রবেশ করতে যাচ্ছি সেই রহস্যময় ভয়ের জগতে, যেখানে অদ্ভুততা, রহস্য আর ভীতি একসাথে আপনাদের জন্য অপেক্ষা করছে। চলুন কথা না বাড়িয়ে আজকের ঘটনা শুরু করা যাক। ময়মনসিংহ মেডিকেল কলেজে, সেখানে মেডিকেল হাসপাতালের পুরনো ভবন ছিল একটা লিফট। লিফটটা খুব কম মানুষের ব্যবহার করত, কারণ সবাই জানতো যে সেখানে 13 নম্বর কোনো তালা নেই। কিন্তু মাঝে মধ্যে লিফটের ডিসপ্লেতে 13 নং তালা দেখা যায়। পরিচ্ছন্নতা কর্মী সোহাগ রাতের শিফটে কাজ করত। একদিন রাত 1টার দিকে তাকে এক নার্স এসে বলল যে 1 নম্বর তালাতে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিতে হবে। সোহাগ কথা মতো লিফটে উঠল। লিফটের দরজা বন্ধ হতেই ভেতরের আলো একটু দপ করে নিভে আবার জ্বলে উঠল। সে খেয়াল করলো ডিসপ্লেতে কোনো তালার সংখ্যা নেই, যেমন 1, 2, 3, তারপরে 4, 5, 6 বাদ দিয়ে 8 এবং 9। এরপরে হঠাৎ করে লিফটটা থেমে গেল। তলার ডিসপ্লেতে অদ্ভুতভাবে একটি সংখ্যা জ্বলে উঠল, 13। সোহাগ প্রথমে ভাবল যে এটা হয়তো লিফটের ভুল। লিফটের দরজা খুলবে না ভাবছিল, কিন্তু দরজা ঠিকই খুলল ধীরে ধীরে। দরজা খুলতে সে দেখল দীর্ঘ অন্ধকার একটা করিডোর, সবগুলো লাইট বন্ধ, শুধু দূরে লাল ইমার্জেন্সি লাইটটা জ্বলছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই তলায় কোনো শব্দ নেই, এবং হাসপাতালে যে সাধারণ গন্ধ থাকে সেই গন্ধটুকুও নেই, বরং এক ঠান্ডা পুরনো মোচ ধরা স্যাঁতস্যাঁতে গন্ধ। সোহাগ প্রথমত লিফট থেকে একদমই বের হতে চাইল না, কিন্তু ঠিক তখনই লিফটের দরজা তার পেছনে ছটাস করে বন্ধ হয়ে গেল এবং ডিসপ্লে লেখা উঠল যে 13 লকড। এমন দেখার পরে সোহাগের বুকটা ধক করে উঠল। সে করিডোর ধরে এগোতে শুরু করলো। পাশের কাচের জানালাগুলো তো শুধু নিজের ছায়া দেখা যাচ্ছিল, কিন্তু কয়েক সেকেন্ড পর দেখলো তার আর কোনো ছায়া নেই। যেন মনে হচ্ছে যে আরেকটা ছায়া তার পাশেই দাঁড়িয়ে আছে। উচ্চতা অস্বাভাবিক বড়, কাছ থেকে নিচে ছায়াটা ঝুলে আছে কাপড়ের মতো, মাথা একেবারে লম্বা বিকৃত। সোহাগ পেছনে ফিরল, দেখলো যে পেছনে কেউ নেই। আবার কাচের দিকে তাকাতে দেখলো ওই ছায়াটা আবার কাচের ভেতর থেকে সোজা বের হয়ে আসছে, যেন পাতলা কালো ধোঁয়া কাচ ভেদ করে বের হয়ে মানুষের আকৃতি নিচ্ছে। সোহাগ এমন দেখার পরে দৌড়াতে লাগলো। করিডোরের শেষে ফায়ার এক্সিট লেখা একটি দরজা দেখে সেটার দিকে ছুটল, কিন্তু দেখলো দরজাটা বন্ধ। হঠাৎ পিছন থেকে একটা নারী কণ্ঠ, এই তলাটা মৃতদের জন্য, তুমি এখানে ভুলে আসছো। সোহাগ ধীরে ধীরে পেছনে ঘুরল। একজন নার্স দাঁড়িয়ে বলল,
হাসপাতালের পুরনো নীল ড্রেস পরা, ড্রেসটা ছেঁড়া, রক্তের দাগ শুকিয়ে কালো হয়ে গেছে। মুখটা পুরো সাদা, চোখ নেই, শুধু ফাঁকা গর্ত। নার্সটা গিয়ে সে বলল, যারা বেঁচে থাকে তাদের তো এখানে আসার কথা নয়, তুমি এখানে আসছো মানে তুমিও মৃত। হঠাৎ সেই নার্সের লম্বা হাত সোহাগের গলার দিকে বাড়াতে লাগলো। হাতটা বড় বড় হতে হতে প্রায় ছায়ার মতো লম্বা হয়ে গেল। ঠিক তখনই ডিং, অর্থাৎ লিফটের দরজা খুলে গেল এবং ভিতরটা উজ্জ্বল আলোয় ভরা। সোহাগ সুযোগ বুঝে লিফটের দিকে দৌড় দিল। লিফটে ঢুকেই ক্লোজ বাটন চাপলো। দরজা বন্ধ হওয়ার সময় সে দেখলো ওই নার্সটা এবার দৌড়ে দৌড়ে লিফটের দিকে আসছে। দরজা ঠিক বন্ধ হওয়ার আগের মুহূর্তে নার্সটার বিকৃত মুখটা দরজার ফাঁকে দেখা গেল এবং লেখা হলো, ফিরে আসবে 13 তলায়, সবাই ফিরে আসবে। এরপর দরজা বন্ধ হয়ে গেল। লিফটে নেমে এলো 9 নম্বর তলাতে। স্বাভাবিক আলো, স্বাভাবিক শব্দ, সব ঠিকঠাক। কিন্তু সোহাগ দেখল তার হাতের উপরে হালকা কালো আঙুলের দাগ রয়ে গেছে, যেন কেউ তার হাতটা জোর করে ধরেছিল। আর সবচেয়ে ভয়ঙ্কর হলো, সেদিনের পর থেকে যে লিফটে সোহাগ ব্যবহার করে তার ডিসপ্লেতে মাঝে মধ্যে তলায় সংখ্যা বদলাতে গিয়ে হঠাৎ 13 নম্বর সংখ্যা জ্বলে ওঠে। যদিও এই ভুবনে কোনো প্রকার 13 তলা নেই। তো সোহাগ ভেবেছিল যে ঘটনা এখানেই শেষ, কিন্তু সে রাতের তার আসল আতঙ্ক শুরু হলো। বাসায় ফিরে সে দরজা বন্ধ করলো, আলো জ্বালালো, ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু মাথার ভেতরে বরাবর সেই নার্সের ফাঁকা চোখের গর্ত আর তার বিকৃত মুখ ভেসে উঠছিল। রাত তখন 3টা বাজে। মোবাইলে নোটিফিকেশন আসলো, টিং। স্ক্রিনে লেখা, লিভ কানেক্টেড উইথ ওর ডিভাইস। সোহাগ তো হতবাক হয়ে গেল। তার ফোন লিফটের সাথে কিভাবে কানেক্ট হবে? সে ভয় পেয়ে নোটিফিকেশন খুলল এবং সেখানে একটা ভিডিও অটো প্লে হয়ে গেল। ভিডিওর প্রথম ফ্রেমে দেখা গেল হাসপাতালের পুরনো লিফটের ভেতরটা, ঠিক সে যেটা কিছুক্ষণ আগে ব্যবহার করেছে। ভিডিওতে লিফটের ক্যামেরার মতো ঘুরে ঘুরে ভিউ দেখাচ্ছে, কিন্তু কেউ নেই। তারপর ডিসপ্লেতে তলার সংখ্যা উঠল 3, 5, 7, 13 এবং 13 নম্বর হওয়ার পরে থেমে গেল। দরজা ধীরে ধীরে খুলে গেল। দেখা গেল আবার সেই অন্ধকার করিডর, কিন্তু এবার করিডরে মাঝখানে দাঁড়িয়ে আছে একজন। ভিডিওর ম্যান ঝাপসা হলেও বোঝা যাচ্ছে যেন ওটা একটা নার্স নয়, বরং একটা লম্বা ছায়া। ছায়াটা নড়ছে না, শুধু লিফটের ক্যামেরার দিকে তাকিয়ে আছে। হঠাৎ ক্যামেরায় গায়ে ঠক শব্দ, 1 বার, 2 বার, 3 বার। তারপর ভিডিও 1 সেকেন্ডের জন্য ব্লার হয়ে গেল। ফ্রেম আবার পরিষ্কার হতে দেখা গেল ছায়াটা ঠিক ক্যামেরার সামনে, এবং তারপর স্ক্রিন পুরো কালো হয়ে গেল। শুধু একটি বাক্য ভেসে উঠল, তুমিও ভুল এসেছ। এরপরে ভিডিও শেষ হয়ে গেল। আজকের মতো এতটুকুই ছিল। যারা অনেক ধৈর্য নিয়ে এতটুকু পর্যন্ত গল্পটা শুনেছেন, আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিবেন, এবং অবশ্যই আপনাদের লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব সব কিছু করবেন। আপনাদের লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এগুলো দেখলে আমাদেরকে হাজারবার গল্প বলার অনুপ্রেরণা যোগায়। আমি চাই আপনারা অবশ্যই এই ভিডিওর কমেন্টে আপনাদের মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ অডিয়েন্সদেরকে। দেখা হচ্ছে আগামী কোনো একটা এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম, আমি সাজিদ বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেটা আমাদেরকে পাঠিয়েছেন রাঙামাটির সাতকানিয়া থেকে জিহান নামে একজন লিসেনার। আর এই ঘটনাটি তার মামার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। তো মূল ঘটনায় আসি। জিহানের নানার একটা পানের দোকান ছিল, মাঝে মাঝে তার মামাও সেখানে বসতো।
তো একদিন নানুর ভীষণ জ্বর ছিল, তাই মামা রাত পর্যন্ত দোকানে বসেন। মামা মূলত রাতে দোকানে বসতেন না, কারণ মাত্র 2 মাস পরেই তার এসএসসি পরীক্ষা ছিল। নানুর অসুখ থাকায় তাকে সেদিন বাধ্য হয়ে দোকানে বসতে হয়েছিল। তো সেই দিনটা ছিল বৃহস্পতিবার। আসলে বৃহস্পতিবার যেটা হতো যে তার সেই দোকানে তার নানু পান ধোয়ার কাজটা করতেন। তো ওই দিন যেহেতু তার নানু ছিলেন না দোকানে, তাই তিনি ঠিক করেন যে সেদিন একাই তিনি পান ধোয়ার কাজটি করবেন। তো পান ধোয়া শেষ হলে এবং খদ্দেরদের বিদায় করতে করতে অনেক রাত হয়ে যায়, এবং রাত তখন আনুমানিক 1টা। চারিদিকে শুনশান নীরবতা। আর গ্রামে যেমনটা হয় যে আপনারা জানেন যে 10টা-11টার পরেই কিন্তু আসলে অনেক রাত হয়ে যায়, আসলে যানবাহন সেরকম চলে না। তো সেখানে 1টা মানে কিন্তু আসলে অনেক বেশি রাত। তো মামা স্থির করেন যে বাসায় চলে যাবেন, আর দেরি করবেন না। তো বাসায় যাওয়ার জন্য একটি খেলার মাঠ পার করতে হয়। মাঠের পরেই একটি মাদ্রাসা পেরোলেই একটি বিশাল বট গাছ। মামা বট গাছের সামনে দিয়ে হাঁটছেন আর গান গাইছেন। গান গাওয়ার উদ্দেশ্যটা মূলত ছিল এটাই যে ভয়টা যেন কাটে, যে একাই থাকলে হয় না যে কোনো একটা অবলম্বন নিয়ে তিনি চলছিলেন আর কি, এমন ব্যাপারটা। তো বট গাছ পার হতেই হঠাৎ কে যেন মামাকে পেছন থেকে ডাক দেয়, এই মানিক। তিনি বুঝতে পারেন যে পরিচিত কোনো গলা। পেছনে ফিরে তাকাতে দেখতে পান যে এক আন্টি, যিনি প্রতিদিন তার দোকানে পান কেনার জন্য আসেন। তো এত রাতে ওনাকে দেখে মামা বেশ অবাক হন। মহিলা মানুষ এত রাতে বাইরে থাকার তো কথা না। তো ওনার সাথে কথাবার্তার পর যেটা বুঝতে পারেন যে তার স্বামী অসুস্থ, তাই কোনো একটা প্রয়োজনে পাশের বাড়িতে যেতে হয়েছিল। মামা মনে মনে ভাবলেন, দূর, এত কিছু খাবার কি আছে, এতক্ষণ বেশ ভয় পাচ্ছিলাম, এখন আবার একটা পরিচিত মানুষ পাওয়া গেল, যাক ভয়টা কিছুটা গেছে তাকে দেখে। তো মামা ওই আন্টির সাথে কথা বলছিলেন, আর তাদের কথাটা হচ্ছিল একটা নির্দিষ্ট দূরত্বে দাঁড়িয়ে, মানে মামারা দাঁড়িয়েছেন রাস্তার একদিকে আর সেই মহিলা আরেক দিকে। তো কথা বলার এক পর্যায়ে সেই আন্টি কোনো একটা কারণে মামাকে তার কাছে রাখেন। তো মামাও যেই না তার দিকে যাওয়ার জন্য এক পা বাড়িয়েছেন, অমনি যেটা হয় যে একটা মোটরসাইকেল অনেক জোরে পাস করে চলে যায়। তো মোটরসাইকেলটা পাস করার সময় মোটরসাইকেলের হেডলাইটের যে আলোটা, সেইটা সেই মহিলার শরীর বরাবর পড়ে। তো এরপর যেটা হয় যে অবাক করার মতো একটা বিষয় ঘটে, যেটা হচ্ছে যে আলোটা পড়ার সাথে সাথেই সেই মহিলা অদৃশ্য হয়ে যান। তো এটা দেখার পর মামা এক প্রকার শক খান যে আসলে কি হলো এটা, তার জীবনে প্রথম এক্সপিরিয়েন্স করা কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি। তো স্বভাবতই তিনি বেশ ভয় পেয়েছেন। তো তিনি কি করেন, তিনি বুঝতে পারেন যে জায়গাটা আসলে খুব একটা ভালো না, তার এখানে থাকাটা ঠিক হবে না। তো তিনি কি করেন, আবার 1 পা 2 পা করে পেছনে চলে আসেন। পেছনে চলে আসার পর যেটা শুনতে পান যে সেই একটা বটগাছ ছিল রাস্তার ধারে, বটগাছের পেছন থেকে কেউ আবার ওনাকে ডাকছে। আর সেই বটগাছটা ছিল মাদ্রাসা বরাবর। মাদ্রাসার বারান্দায় একটা 100 ওয়াটের বাল্ব জ্বলছিল, যার আলোটা সরাসরি এসে পড়েছিল বটগাছের ওপর। মামা বটগাছের দিকে খেয়াল করে দেখেন যে কোনো এক মহিলার চুল সেখানে উঠছে। তো এত বিশাল একটা বটগাছ, সেটার পেছনে দাঁড়ালে কাউকে দেখতে পাওয়ার কথা না, কিন্তু তাকে মানে কারো চুল দেখা যাচ্ছে তখন মা বুঝতে পারেন যে অবশ্যই খুব খারাপ কিছু তার পিছু নিয়েছে। তো এরপর তিনি প্রচণ্ড ভয় পান এবং দৌড়াতে শুরু করেন। তো একটা সময় পর তিনি বুঝতে পারেন যে কেউ একজন পেছন থেকে তাকে খালি পায়ে ধাওয়া করছে। এটার আওয়াজ শোনার পর মামা প্রচণ্ড জোরে দৌড়াতে থাকেন এবং দৌড় করতে থাকেন। বেশ কিছুক্ষণ এভাবে দৌড়ানোর পর তিনি এক পর্যায়ে ক্লান্ত হয়ে পড়েন। তো এই সময় অদ্ভুত এক ব্যাপার তিনি খেয়াল করেন। তিনি দেখেন এতক্ষণ দৌড়ানোর পর তিনি যেখানে ছিলেন ঠিক সেখানেই আবার এসে হাজির হয়েছেন, অর্থাৎ তিনি এক গোলকধাঁধায় পড়ে গেছেন। তো এইটা দেখার পর তিনি আরও বেশি ভয় পেয়ে যান। এবার জোরে জোরে দৌড়াদৌড় পড়তে থাকেন এবং আবার সেই দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে তিনি একটু ক্লান্ত হয়ে পেছনে তাকান এবং দেখেন যে একটা সাদা ধোঁয়ার কুণ্ডলীর মতো কিছু একটা তার দিকে আসছে, এবং কাছাকাছি আসতে দেখতে পান যে একটা মেয়ে উস্কো খুস্কো এলোমেলো চুল, সেটা এক প্রকার শূন্যে ভাসতে ভাসতে তার দিকে আসছিল।
এবং কাছে এসে খুব জোরে তাকে ধরা করা শুরু করে এবং এটা দেখে তিনি প্রাণপণে ছুটতে থাকেন। অবশ্যই এভাবে প্রায় 1 ঘন্টা ছোটাছুটির পর তিনি তার বাড়ি চিনতে পারেন এবং বাড়ির সামনে এসে প্রচণ্ড এক চিৎকার দেন। তারপর তিনি বেহুশ হয়ে পড়েন। তো তার চিৎকার শুনে তার বাড়ির লোকজন এবং তার অসুস্থ সেই নাত তিনিও বেরিয়ে আসেন এবং বেরিয়ে আসার পর দেখেন যে তার মামা সেভাবে বাড়ির উঠোনে পড়ে আছেন অজ্ঞান হয়ে। তারপর তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয় তার জ্ঞান ফেরানো। তো মামা সকালে নিজেকে আবিষ্কার করেন নিজের বিছানায় এবং তার গায়ে স্বাভাবিকভাবে প্রচণ্ড জ্বর ছিল। তো এরপর এক আলেম ব্যক্তি যেটা বলেন যে বাবা মায়ের একমাত্র সন্তান বিধায় এরকম কোন একটা সমস্যা তার সাথে ঘটে গেছে। তারপর তিনি বিভিন্ন প্রসিডিউরের মাধ্যমে সেই সমস্যার সমাধান করেন। তো এই ঘটনার পর মামা আর কখনোই বেশি রাত করে বাইরে থাকতেন না এবং গেলেও কাউকে সাথে নিতেন না। তো মূলত এই ছিল ঘটনা। ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে ঘটনাটা শোনার জন্য। আসসালামু আলাইকুম আলী ভাই, আসসালামু আলাইকুম লিসেনার্স। আমি রাকিব রাহান বলছি। আশা করি মহান আল্লাহর অশেষ রহমত আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আমি এখন যে ঘটনাটি শেয়ার করব আলিফ ভাই, সেটি শেয়ার করার আগে কিছু কথা আসলে না বললেই নয়। ঘটনাটি আমি যখন পড়েছি তখন আমি ঘটনায় যেমন ভয় পেয়েছি তার থেকে বেশি কিছু শিখতে পেরেছি আসলে। তো কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। আমি এখন যে ঘটনাটি শেয়ার করব সেটি আমাকে পাঠিয়েছেন নাইম ভাই। ঘটনাটি আসলে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে ঘটে যাওয়া। ইন্ডিয়ার কোনো একটি প্রদেশের কোনো একটি মাওলানার সাথে ঘটে যাওয়া ঘটনা এটি। তো মাওলানা সাহেবের নেশাই ছিল বা পেশাই ছিল তিনি ওয়াজ করে বেড়াতেন, রাত বিরাত ওয়াজ করে বাসায় আসতেন। তো প্রতিদিনকার মতোই তিনি ওয়াজ করে বাসায় ফিরেন এবং তার একটা অভ্যাস ছিল যে বাসায় রুমে ঢোকার আগে তিনি অজু করে রুমে ঢুকতেন। তো তিনি যথারীতি অজু করে রুমে ঢুকেন এবং লাইট জ্বালিয়ে হঠাৎ তার চোখটা চলে যায় তার বেডের উপরে, তার খাটের উপরে। তিনি দেখতে পান খাটের মাঝ বরাবর একটি সাপ শুয়ে আছে। তিনি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকেন ওখানে এবং দেখার চেষ্টা করেন এবং আশ্চর্য হন যে তার খাটের উপরে আর সাপ তো এইভাবে শোয়ার কথা না, যেভাবে শুয়ে আছে। তো তিনি সাপকে উদ্দেশ্য করে বলেন, সাপ তুমি যদি জিন হও চলে যাও, সাপ তুমি যদি জিন হও চলে যাও। এ কথা তিনি 3 বার উচ্চারণ করেন। এ কথা উচ্চারণ করার পরেও, বলার পরেও যখন দেখেন যে সাপ নড়ছে না বা যাচ্ছে না, তখন তিনি ঘরের বাইরে যান এবং বাইরে থেকে একটা লাঠি এনে সাপকে কয়েকবার আঘাত করেন এবং এক পর্যায়ে সাপটি মারা যায়। তিনি সাপটি বাইরে ফেলে এসে রাতে খাওয়া দাওয়া করে এসে নামাজ পড়ে ঘুমিয়ে পড়েন। মাঝরাতে বা আনুমানিক কয়টা হবে তিনি এক্স্যাক্টলি বলতে পারেননি, তার ঘুম ভাঙে চিৎকারে। আসলে বাইরে থেকে কেউ চিৎকার করছে। তো তিনি আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য দরজার কাছে যান যে কে ডাকছেন তাকে, এবং তিনি শুনতে পান একটি গলা যে মাওলানা তুমি কিদার হে। তো তিনি দরজা খুললেন সাহস করে। এত রাতে কে ডাকছে তাকে, ডাকার তো কথা না আসলে। তো তিনি দরজা খুলে দেখতে পান যে তার দরজার সামনে 2জন পুলিশ দাঁড়িয়ে আছে, পোশাক পরা 2জন পুলিশ। তো পুলিশ তাকে দেখেই বলেন, মাওলানা তোমাকে আমাদের সঙ্গে থানায় যেতে হবে, তোমার নামে মামলা হয়েছে, ওসি সাহেব তোমাকে এক্ষুনি থানায় যেতে বলেছে। এই কথা শোনার পর আসলে মাওলানা সাহেব অনেকটা অবাক হন, একটা আশ্চর্য হন, আবার ভয়ও পান যে হঠাৎ রাতে ঘুম থেকে উঠে কেমন কথা আমার নামে মামলা হয়েছে। তিনি এমনটা আসলে কখনো করেন নাই, কোনো ঝামেলায় তিনি ছিলেন না। তো তিনি কিছু চিন্তা না করে, যেহেতু পুলিশ সাথে আছে তাকে থানা যেতে হবে, অভিযোগ হয়েছে, তিনি যান তার পুলিশের সাথে। এবং যেতে যেতে এক পর্যায়ে তার চেনা পথটা হঠাৎই অচেনা হয়ে যায় যেন। তিনি আশপাশে কয়েকবার তাকান, চিনতে পারেন না। তিনি আবার চেষ্টা করেন যে কোথায় আসছেন, তার অবস্থান কোথায় এখন সেটা নির্ণয় করতে, কিন্তু পারেন না। তিনি ভাবেন যে পুলিশদেরকে জিজ্ঞাসা করবে নাকি, ভাই তা আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছেন। তো তিনি সেটি করারও সাহস পান না। তো একটা সময় লক্ষ্য করেন যে এমন একটি জায়গায় এসেছেন যেখানে একটি সুদর্শন মুরব্বী একটি চেয়ারে বসে আছে
তার সামনে আরও অনেক চেয়ারে, ঠিক আদালতের মধ্যে যেভাবে বসে সেভাবে আরও অনেকজন বসে। তো পুলিশে তাকে ধস্তাধস্তি করে তাকে ধরে নিয়ে কাঠগড়ায় দাঁড় করায়, কিছু না বলে। কিন্তু আসলে কিছু বুঝে উঠতে পারছেন না আসলে যে কি হচ্ছে তার। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদের জন্য হররের নতুন ভিডিও নিয়ে আসলাম। আপনারা এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ঢাকার পুরনো একটি অফিস ভবনে দিনের বেলা শত শত মানুষের ভিড় থাকলেও রাত নামলে পুরো বিল্ডিংটাই অদ্ভুত নীরব হয়ে যেত। অফিসটির নাম ছিল রয়্যাল কর্পোরেশন। 5 তলা বিল্ডিংয়ে 4 তলা কাজ করত রাফি নামের এক ছেলে। বয়স মাত্র 27। রাত জেগে কাজ করা অভ্যাস ছিল তার। এক রাতে বস তাকে জরুরি কিছু ফাইল শেষ করতে বলে। সবাই চলে যাওয়ার পর পুরো অফিসে শুধু রাফিয়ে ছিল। বাহিরে ঝড় শুরু হয়েছিল, জানালার কাছে বৃষ্টির শব্দ আঘাত করেছিল। হঠাৎ অফিসের করিডোরে কারো হাঁটার শব্দ শুনতে পেল সেই। প্রথমে ভাবল হয়তো দারোয়ান, কিন্তু শব্দটা ধীরে ধীরে তার কেবিনের সামনে এসে থেমে গেল। রাফি চেয়ারে থেকে উঠে বাহিরে তাকালো, কেউ নেই। আবার কাজের বসতে কম্পিউটার স্ক্রিনে হঠাৎ কালো দাগ হয়ে গেল। এতই পর নিজেই স্ক্রিনে একটা লেখা ভেসে উঠল। তারপর নিজের স্ক্রিনে একটা অদ্ভুত একটা লেখা দেখাও গেল, ফাইলটা খুলিস না। রাফির শরীরটা ঠান্ডা হয়ে গেল। সে ভয়ে পেয়ে কৌতূহল সামলাতে না পারল না। ডেস্কের ড্রয়ারে রাখা পুরনো কালো রঙের ফাইলটা খুলল। ভিতরে শুধু কয়েকটা ছবিতে অফিসের পুরনো কর্মচারীদের মুখ, কিন্তু সবার চোখ কালি দিয়ে মুছে দেওয়া হয়েছে। শেষ ছবিটা দেখে রাফির হাত কেঁপে উঠল। সেখানে তার নিজের ছবিও ছিল। ঠিক তখনই অফিসের সব লাইট বন্ধ হয়ে গেল। অন্ধকারের মধ্যে করিডোর থেকে মেলেন কণ্ঠে কেউ ফিস করে বলল, তুই এখন আমাদের একজন। রাফি মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে দরজার দিকে এগিয়ে এলো, কিন্তু দরজার বাইরে থেকে বন্ধ। সেই দরজা ধাক্কা দিতে লাগলো। হঠাৎ পিছনে উল্টানো শব্দ। ঘুরতে তাকিয়ে দেখলো কালো ফাইলটা ডেস্কের উপরে খোলা, আর ছবিগুলো নিজেই নড়ছে। প্রতিটি ছবির ধীরে ধীরে আসছে। রাফি পিছিয়ে যেতে লাগলো। তখন কম্পিউটারে আবার চালু হয়ে গেল। স্ক্রিনে আবার লাইভে ক্যামেরা দেখা যাচ্ছে। রাফি দাঁড়িয়ে আছে, কিন্তু তার পেছনে সাদা শাড়ি পরা এক মহিলা। রাফি ঘুরে তাকালে কিছুই দেখা যায় না। আবার স্ক্রিনে তাকিয়ে দেখে মহিলা এবার আরো কাছে। তার চোখ দুটো একদম কালো। হঠাৎ ঠান্ডা একটা হাত রাফির কাঁধে স্পর্শ করলো। রাফি চিৎকার দিয়ে পিছনে ফিরল, কিন্তু কেউ নেই। কয়েক সেকেন্ড পর অফিসের ফোনটা বেজে উঠল। কাফা হাতে রিসিভ করতে ওপাশ থেকে ভেসে এলো, 4 তলা কেউ বাঁচে না। তারপর লাইন কেটে গেল। রাফি দৌড়ে সিঁড়ির দিকে নেমে গেল, কিন্তু সিঁড়ি যেন শেষই হচ্ছে না। যত নিচে নামে তত আবার 4 তলা ফিরে আসে। পুরো বিল্ডিং এর বাতাস পচা গন্ধ ছড়িয়ে পড়ে। দূরে কোথাও কাঁদছে কেউ। হঠাৎ দেওয়ালে রক্ত দিয়ে লেখা দেখা গেল, ফাইল ফেরত দে রাফি। বুঝতে পারলে এই অফিসে বহু বছর আগে কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। সেই কেবিনে ফিরে ফাইলটা ডেস্কে রাখতেই পিছন থেকে ভারী নিঃশ্বাস শব্দ শুনতে পেল। ধীরে ধীরে ঘুরে দেখেছে সেই সাদা শাড়ি মহিলা তার একদম সামনে দাঁড়িয়ে। মুখ বিকৃত, চোখ ফাঁকা। মহিলা ধীরে ধীরে হাত বাড়িয়ে বলল, আমার
ফাইলটা রাফি দে আতঙ্কে ফাইলটা এগিয়ে দিল। মহিলা ফাইল হাতে নিয়ে অদৃশ্য হয়ে গেল। সঙ্গে সঙ্গে সব লাইট জ্বলে উঠল। দরজা খুলে গেল। রাফি দৌড়ে নিচে নেমে বাইরে চলে আসে। পরের দিন সকালে অফিসে গিয়ে জানতে পারে 10 বছর আগে অফিসের এক মহিলা কর্মচারী আত্মহত্যা করেছিলেন। তার বিরুদ্ধে অফিসের গোপন ফাইল চুরি মিথ্যার অভিযোগ আনা হয়েছিল। এরপর থেকে ওই যে রাতে বেলা ওই ফাইল খুলছে সে আর স্বাভাবিক থাকেনি। রাফি চাকরি ছেড়ে দেয়, কিন্তু আজও মাঝরাতে তার মোবাইলে অচেনা নাম্বার থেকে কল আসে। রিসিভ করলে শুধু একটা শব্দ শোনা যায়, ফাইলটা খুলিস না। চট্টগ্রাম এক অভিজাত হোটেল, 20 তলা বিশাল ভবন। হোটেলের সবচেয়ে রহস্যময় জিনিস ছিল লিফট নাম্বার 6। কর্মচারীরা বলতো রাত 3টার পরে এই লিফটে ওঠা নিষেধ, কিন্তু নতুন কর্মচারী সজীব এইসব বিশ্বাস করত না। সেই নাইট শিফটে কাজ করত। এক রাতে একজন অতিথি ফোন করে জানালো তার রুমের সামনে কেউ দাঁড়িয়ে আছে। সজীব লিফট ধরে 17 তলা যেতে লাগলো। লিফটের ভিতরে ঢুকতে অদ্ভুত ঠান্ডা অনুভব করলো। দরজা বন্ধ হওয়ার আগে যেন কালো ছায়ার মতো কিছু একটা ভিতরে ঢুকে পড়ল। সজীব চারদিকে তাকালো, কেউ নেই। লিফটে উঠতে শুরু করলো। হঠাৎ লাইট কয়েকবার জ্বলে নিভে গেল। তারপর ডিসপ্লেতে সংখ্যাগুলো উল্টো দিকে নামতে শুরু করলো, 5 4 3 2 1। তারপর স্ক্রিনে ভেসে উঠল B13। অথচ এই হোটেলে এমন কোনো ফ্লোর নেই। দরজা খুলতেই দেখা গেল অন্ধকার এক করিডোর। দেওয়ালে ভেজা, বাতাসে পচা গন্ধ, দূরে কোথাও শিশুরা কান্না। সজীব ভয় পেয়ে দ্রুত দরজা বন্ধ করতে গেলে কিন্তু লিফট কাজ করছিল না। কোনোভাবে লিফট কাজ করতেছে না। তখন করিডোর শেষ প্রান্তে সাদা জামা পরা ছোট্ট একটা মেয়ে দাঁড়িয়েছিল। তার মাথা নিচু। ধীরে ধীরে সে বলল, আমার মা কোথায়? সজীব কাঁপা গলায় জিজ্ঞেস করলো, তুমি কে? মেয়েটা মাথা তুলতে দেখা গেল তার চোখ নেই, শুধু রক্ত ঝরেছে। হঠাৎ পুরো করিডোরে বিকট শব্দ শুরু হলো। দেওয়ালের ভিতর থেকে অসংখ্য হাত বের হতে লাগলো। সজীব দৌড়ে লিফটে ঢুকে সব বাটন চাপতে লাগলো। দরজা বন্ধ হওয়ার মুহূর্তে মেয়েটা দৌড়ে এসে লিফটের সামনে দাঁড়িয়ে গেল। তারপর ভয়ঙ্কর হাসি দিল। লিফটে হঠাৎ নিচে পড়তে শুরু করলো। সজীব মনে করছিল এবার সে মারা যাবে, কিন্তু কয়েক সেকেন্ড পর দরজা খুলে দেখে সে আবার হোটেলের লবিতে। সবাই স্বাভাবিকভাবে কাজ করছে যেন কিছুই। সজীব দৌড়ে ম্যানেজারের কাছে সব বলল। ম্যানেজার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি বলেন, বহু বছর আগে এই হোটেলে বেসমেন্টে আগুন লেগেছে। এক মহিলা তার মেয়ে মারা গিয়েছেন। এরপর থেকে মাঝে মাঝে লিফট নাম্বার 6 মানুষকে মৃত ফ্লোরে নিয়ে যায়। সজীব চাকরি ছাড়া সিদ্ধান্ত নেয়, কিন্তু শেষ রাতে ফেরার আগে সে আবার লিফটের সামনে এগিয়ে দাঁড়ায়। ডিসপ্লেতে তখন শুধু একটাই সংখ্যা ছিল, B13। তারপর ধীরে ধীরে লিফটের দরজা খুলে যায়। ভিতরে সেই ছোট্ট মেয়েটা দাঁড়িয়ে ছিল। আবার সে ধীরে ধীরে হাসলো আর বলল, চলো, মা অপেক্ষা করেছে। গভীর রাত। শহরে শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা পুরনো রহমান টাওয়ার। দিনের বেলা সাধারণ অফিসে বিল্ডিং মানেই হলেও রাত নামলে জায়গাটা বদলে যেত।
বিশাল ভবনে চারপাশে অদ্ভুত নীরবতা নেমে আসতো। মানুষ বলতো এই বিল্ডিং এর ভিতরে কিছু একটা আছে, কিন্তু কি স্পর্শ করে কিছু বলতে পারতো না। নতুন চাকরি নিয়ে সেইখানে যোগ দিয়েছিল নাইম। বয়স 30-এর কাছাকাছি, সাধারণ এক অফিস কর্মচারী। টাকার প্রয়োজনে রাতে শিফট করতে রাজি হয়েছিল। প্রথম কয়েকদিন সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু এক রাতে অফিসে ওভারটাইম করতে গিয়ে সে প্রথমে অদ্ভুত ঘটনা দেখে। রাত তখন প্রায় 2:30। পুরো ফ্লোরে শুধু সে একা। হঠাৎ করিডোরের শেষ প্রান্তে একটা ছায়া দাঁড়িয়ে থাকে। দেখলো, প্রথমে ভেবেছিল দারোয়ান, কিন্তু কয়েক সেকেন্ডের পর বুঝলো মানুষটার শরীরে আছে মাথা নেই, শরীর আছে মাথা নেই। নাইম ভয় পেয়ে চোখ বন্ধ করে ফেলে, আবার তাকাতেই কিছুই নেই। সেই নিজেকে বোঝালো হয়তো ভুল দেখেছে, কিন্তু সেই রাতের পর থেকে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করলো। অফিসের কম্পিউটার নিজেই চালু হয়ে যেত। ফাইলের ভিতর অচেনা মানুষের ছবি পাওয়া যেত। মাঝরাতে বেজে উঠত, কিন্তু রিসিভ করলে শুধু কান্নার শব্দ শোনা যেত। একদিন অফিসের পুরনো কর্মচারী করিম চাচা তাকে সাবধান করে বলল, রাত 3টার পর 4 তলা যাইও না বাবা, যারা গেছে তারা আর আগের মতো ফিরে নাই। নাইম কথাটা হেসে উড়িয়ে দিল, ভিতরে ভয় পেতে শুরু করলো। তারপর এলো সেই ভয়ঙ্কর রাত। বাহিরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, বজ্রপাতের আলো পুরো বিল্ডিং কেঁপে উঠছিল। রাত ঠিক 3টায় অফিসের সব লাইট একসাথে নিভে গেল। অন্ধকারে শুধু জরুরি লাল বাতিটা জ্বলছিল। নাইম মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে বের হতে যাবে, ঠিক তখনই করিডোরে কারো দৌড়ানোর শব্দ শুনতে পেল। শব্দটা দ্রুত তার দিকে এগিয়ে আসছিল। হঠাৎ সামনে একটা মেয়ে দেখা দিল। সাদা পোশাক, ভেজা চুল, মুখ নিচু। মেয়েটা ধীরে ধীরে বলল, তুমি আমার ফাইল দেখেছো? নাইম কাফা গলায় বলল, না। মেয়েটা আবার মাথা তুলল। তার চোখ নেই, শুধু কালো গর্ত, মুখের চামড়া পুড়ে ঝুলে আছে। চিৎকার করে পিছিয়ে গেল। মুহূর্তের মধ্যে মেয়েটা অদৃশ্য হয়ে গেল। তারপর অফিসের সব কম্পিউটার একসাথে চালু হয়ে গেল। প্রতিটি স্ক্রিনে একই ছবি, আগুনে পুড়ে যাওয়া এক মহিলার বিকৃত মুখ, নিচে লাল অক্ষরে লেখা, ওরা আমাকে মেরে ফেলেছে। নাইম দৌড়ে লিফটের দিকে গেলে, কিন্তু লিফট খুলতেই সেই দেখলো ভিতরে কয়েকজন দাঁড়িয়ে আছে। সবার শরীরে পোড়া, চোখ ফাঁকা। তারা একসাথে তার দিকে অফিসে তাকিয়ে হাসছে। নাইম পিছিয়ে সিঁড়ির দিকে দৌড় দিল, কিন্তু সেই জ্ঞান শেষ হচ্ছিল না। যতদিন নামে ততদিন আবার একই জায়গায় ফিরে আসে। হঠাৎ দেওয়ালে রক্ত দিয়ে লেখা দেখতে পেল, বের হতে পারবি না। চারপাশে কান্নার শব্দ বাড়তে লাগলো। মনে হচ্ছিল শত শত মানুষের ওইখানে কাঁদছে। নাইম শ্বাস নিতে পারছিল না। পুরো বাতাসে পোড়া মাংসের গন্ধ। হঠাৎ থেকে কেউ তার কানে ফিস ফিস করে বলল, আমাদের সাথে। সেই ঘুরে তাকাতেই দেখে অন্ধকারের মধ্যে অসংখ্য মানুষ, সবার মুখ পুড়ে বিকৃত আছে। তার ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। নাইম দৌড়ে আবার ফিস রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। ভিতরে ঢুকে সে দেখে ডেস্কের উপর পুরনো একটা ডায়েরি রাখা। ডায়েরি পাতাগুলো রক্তে ভেজা, কাফা। হাত খুলতেই লেখা দেখতে পেল, এই বিল্ডিং এর আগুন লাগানো হয়েছিল ইচ্ছা করে। যারা ভিতরে ছিল সবাই পুড়ে মারা গিয়েছে। এরপর কয়েকটা নাম লিখে শেষ নামটা দেখে নাইমের বুক কেঁপে উঠল।
যেইখানে তার নিজের নামও লেখা, ঠিক তখনই দরজার বাহিরে জোরে জোরে আঘাতের শব্দ শুরু হলো। কেউ ধাক্কা দিচ্ছে। ধীরে ধীরে দরজার নিচে কালো ধোঁয়া ভিতরে ঢুকতে লাগলো। রুমের তাপমাত্রা হঠাৎ বেড়ে গেল। মনে হচ্ছিল চারপাশে আগুন জ্বলছিল। কম্পিউটারের স্ক্রিনে এবার লাইভে ভিডিও দেখা গেল। সেইখানে নাম বসে আছে, কিন্তু তার পেছনে দাঁড়িয়ে আছে সেই পোড়া মহিলাটি। মহিলা ধীরে ধীরে হাসছে, তার মুখ থেকে রক্ত পড়ছে। নাইম তাকাতেই কিছু না, এবার স্ক্রিনে তাকিয়ে দেখে মহিলা আবার কারো কাছে। হঠাৎ ঠান্ডা একটা হাত তার কাঁধে স্পর্শ করলো। সে হঠাৎ ঠান্ডা হাত কাঁধে স্পর্শ করে বলল, তুমি ভালো আছো? সে আতঙ্কে পিছনে ফিরতে দেখলো মহিলার একদম তার সামনে, বিকৃত মুখে হাসছে। মহিলা ধীরে ধীরে বলল, আজ থেকে তুইও আমাদের একজন। পুরো রুম হঠাৎ আগুনে ভরে গেল। নাইম চিৎকার করতে লাগলো, তারপর সব অন্ধকার। পরের দিন সকালে অফিসের লোকজন এসে তাকে দেখে নাইম নিজের ডেস্কে অজ্ঞান হয়ে পড়ে আছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তার শরীরে আগুনে পোড়া দাগ। জ্ঞান ফেরার পর সে আর স্বাভাবিক ছিল না। মাঝরাতে সে একা একা কথা বলতেই থাকতো, ওরা এখনো আছে। কয়েকদিন পর সেই চাকরি ছেড়ে দেয়, কিন্তু গল্প এইখানেই শেষ না। নতুন যেই কর্মচারী তার জায়গায় যোগ দিয়েছে, প্রথম রাতেই সে অফিসের কম্পিউটারে একটা ভিডিও দেখে। ভিডিওতে নাইম দাঁড়িয়ে আছে অন্ধকার করিডোরে, তার চোখ দুটো পুরো কালো। তারপর সেই স্ক্রিনের দিকে তাকিয়ে ধীরে ধীরে রাতের 3টার পর এখানে থাকবি না। তারপর ভিডিওটা নিজেই নিজে বন্ধ হয়ে যায়। সেই রাতে পর থেকে রহমান টাওয়ারের 4 তলা আবার বন্ধ করে দেওয়া হয়, কিন্তু আজও গভীর রাতে বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে ভিতর থেকে মানুষের চিৎকার কান্নার শব্দ শোনা যায়। কেউ বলে জানালার পাশে আগুনে পোড়া কিছু মানুষ দাঁড়িয়ে থাকে, তারা শুধু অপেক্ষা করে কাউকে ভিতরে টেনে নেওয়ার জন্য। অনেক বছর আগে ঢাকার বাহিরে ছোট্ট একটা নির্জন এলাকায় তৈরি হয়েছিল শাহিন বিল্লা নামে বিশাল এক বাড়ি। চারপাশে বড় বড় গাছ, পেছনে পুরনো কবরস্থান, সামনে ভাঙা রাস্তার। দিনের বেলায় জায়গাটা শান্ত লাগলেও সন্ধ্যার পর থেকে সেই রাস্তা দিয়ে হাঁটতো না কেউ। এলাকার মানুষ বলতো বাড়িটা অভিশপ্ত, কারণ পরিবারের সেইখানেই থাকতো এসেছে তাদের সাথে কোনো না কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। কেউ পাগল হয়ে গেছে, কেউ হঠাৎ নিখোঁজ হয়ে গেছে, আবার কেউ নাকি নিজের চোখের সামনে অদ্ভুত ছায়া দেখতে দেখতে মারা গেছে। কিন্তু এসব গল্পে বিশ্বাস করত না কেউ। বললে সে হেসে উড়িয়ে দিত। সেই ছিল ইউটিউবের জন্য ভৌতিক ভিডিও বানানোর চেষ্টা করলো ওই তরুণ। মানুষের বলা ভূতের গল্প খুঁজে বের করে ভিডিও বানানো ছিল তার কাজ। তার বন্ধু রাফি আর সজীবও একই কাজ করত। একদিন তারা ঠিক করলো শাহিন বিলা নিয়ে ভিডিও বানাবে, কারণ এই বাড়ি নিয়ে ইন্টারনেটে অসংখ্য গুজব ছড়িয়েছিল। কেউ বলতো মাঝরাতে বাড়ি থেকে ভিতর থেকে চিৎকার শোনা যায়, কেউ বলতো ছাদের উপরে সাদা কাপড় পরা এক মহিলা দাঁড়িয়ে থাকে, আবার কেউ দাবি করত বাড়ির 2য় তলা এক রুমে আছে যেটা কখনো খোলা যায় না। আদিব এইসব শুনে আরো আগ্রহী হয়ে ওঠে। সে বলল, আজ রাতে আমরা এখানে থাকবো, সব রেকর্ড করব, তারপর ইউটিউবে আপলোড দিব।
তিন বন্ধু সন্ধ্যার দিকে ক্যামেরা, লাইট আর খাবার নিয়ে বাড়িটার সামনে পৌঁছে যায়। বিশাল লোহার গেটটা আধ খোলা ছিল, বাতাসে অদ্ভুত ঠান্ডার গন্ধ। ভিতরে ঢুকতেই মনে হলো পুরো জায়গাটা যেন অনেক বছর ধরে পরিত্যক্ত, দেওয়াল এবং বয়ে উঠেছে, মেঝেতে ধুলো জমে আছে, জানালার কাছে ভাঙা। কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল বাড়িটার ভিতরে অস্বাভাবিক নীরবতা, যেন কোনো শব্দ সেখানে ঢুকতেই পারছে না। রাফি মজা করে বলল, ভাই, আজ আমি যদি সত্যি ভূত পাই তাহলে ভিডিও ভাইরাল নিশ্চিত। সজীব আসলো, কিন্তু আদিব লক্ষ্য করলো তার কণ্ঠে ভয়ের চাপ আছে। তার নিচতলার ক্যামেরা সেট করলো। রাত বাড়তে লাগলো। প্রথম 1 ঘন্টায় কিছু ঘটল না। তার লাইভ ভিডিও করতে করতে দর্শকদের সাথে কথা বলছিল। কিন্তু রাত ঠিক 12টার পর হঠাৎ বাড়ির ভিতর থেকে ধূপ ধূপ শব্দ ভেসে আসতে লাগলো, যেন কেউ ধীরে ধীরে সিঁড়ি বেরিয়ে নামছে। 3 জন একে অপরের দিকে তাকালো। আদিব ক্যামেরা হাতে সিঁড়ির দিকে এগোলো। শব্দটা আরো স্পষ্ট হতে লাগলো। সিঁড়ির অন্ধকারে কিছু একটা নড়ছিল। কয়েক সেকেন্ড পর তাদের দেখা পেল সাদা কাপড় পরা একটা ছায়া দাঁড়িয়ে আছে, মুখ দেখা যাচ্ছে না। রাফি কাফা গলায় বলল, কে কে ওইখানে? কোনো উত্তর নেই। হঠাৎ ছায়াটা অস্বাভাবিক দ্রুততা উপরের দিকে দৌড়ে গেল। 3 জন আতঙ্কিত হয়ে পড়ল, কিন্তু ভিডিওর জন্য তারা সাহস করে 2য় তলা উঠল না। উপরে উঠতেই আরো বেড়ে গেল বাতাসের পচা গন্ধ। করিডোরের শেষ মাথায় একটা দরজা দেখা গেল। দরজার উপরে কালো রঙের লেখা, খুলবে না। সজীব বলল, ভাই, এটাই শেষ রুম মনে হয়। আদিব দরজা হাত দিতেই ভিতর থেকে কারো কান্নার শব্দ শোনা গেল, খুব ধীরে, খুব কষ্টের কান্না। রাফি বলল, চল নিচে যাই। কিন্তু আদিব তখন পুরো উত্তেজিত। সেই ক্যামেরার দিকে তাকিয়ে বলল, বন্ধুরা, আমরা এখনো সেই রুম খুলতে যাচ্ছি। সেই ধীরে ধীরে ঠেলে খুলল। দরজা খোলার সাথে সাথে বরফ ঠান্ডা বাতাস বেরিয়ে এলো। ভিতরের রুমটা পুরো অন্ধকার, শুধু কোনায় একটা পুরনো দোলনা নিজের দুলছিল। কিচ কিচ শব্দ তার ভিতরে ঢুকছিল। দরজা নিজে থেকে বন্ধ হয়ে গেছে, নড়ছিল না কোনো কিছু। ঠিক তখনই রুমের কোন ঠাসা শিশুর শব্দ শোনা যাচ্ছিল। এটাই হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর একটা বিষয়। দর্শক, আমরা যারা এই ধরনের, ছোট্ট একটা মেয়ে দাঁড়িয়ে আছে, নতুন এলোমেলো চোখ, পুরো কালো হাতে একটা পুরনো পুতুল। গভীর রাত্রে এই হচ্ছে অবস্থা। আমরা যখন যারা ভৌতিক গল্পগুলো বানাবো, অবশ্যই আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে। আমরা কোথাও গেলে আমাদের নিজের সিকিউরিটি আমাদের নিয়ে যেতে হবে। যদি নিজের সিকিউরিটি আমরা না নিয়ে যাই, তাহলে আমরা বড় ধরনের বিপদের সম্মুখীন হব। একটি দূরন্তের গ্রামের নাম শ্যামনগর, যেখানে সূর্য ডোবার পর পর রাস্তা একদমই ফাঁকা যায়। মানুষ দরজা জানালা বন্ধ করে ফেলে, কারণ গ্রামের শেষ মাথা বহু বছর ধরে দাঁড়িয়ে থাকা একটি পুরনো বাড়ি আছে, যেটাকে সবাই অভিশপ্ত বাড়ি বলে বলা হয়। যাহা বহু বছর আগে এক রাতে এই বাড়ির ভিতরে থাকা পুরো পরিবার রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। কোনো লাশ পর্যন্ত পাওয়া যায়নি, কোনো রক্ত চিহ্ন নেই,
শুধু ঘরের দেওয়ালে অদ্ভুত আছর আর মাঝরাতে কান্নার শব্দ শোনা যেত। সেই ঘটনার পর থেকে বাড়িটা পরিত্যক্ত হয়ে যায় এবং কেউ আর সেখানে যায় না। এমনকি দিনের আলোতেও মানুষ ওই রাস্তা দিয়ে এড়িয়ে চলে। কিন্তু একদিন শহর থেকে 3জন কন্টেন্ট ক্রিয়েটর এসে রাফি, শাওন এবং নাবিল তারা ইউটিউবের জন্য ভয়ঙ্কর লোকেশন খুঁজছিল এবং ওই বাড়ির গল্প শুনে সিদ্ধান্ত নেয় সেখানে রাতের ভিডিও করবে। গ্রামের লোকজন তাদের বারবার নিষেধ করছিল, ওইখানে যেও না, ওইখানে যেও না, গেলে বড় ধরনের বিপদের সম্মুখীন হবা। কিন্তু তারা সেইখানে আবারও গিয়েছিল। যাওয়ার পর মানুষও থাকে না ওইখানে, কিন্তু তারা সেটা হেসে উড়িয়ে দিয়ে রাত 11টার দিকে তারা ক্যামেরা, ট্রাইপড আর লাইট নিয়ে বাড়ির সামনে পৌঁছায়। তার চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা। কোনো কুকুর ডাকছে, অনেকগুলো কালো কালো কুকুর ডাকছে। বাতাস একদম থেমে আছে। বাড়ির গেটটা আধা খোলা, যেন কেউ কিছুক্ষণ আগেও ভিতরে ঢুকছে বা বেরিয়ে হয়েছে। ভারী হচ্ছে, এমন ধরনের হচ্ছে। রাফি ক্যামেরা অন করে বলে, এটাই শুধু পুরানো একটা বাড়ির ভিতরে কিছুই নেই। তারা ধীরে ধীরে গেট পার হয়ে ভিতরে ঢোকে এবং ঢোকার সাথে সাথে হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে যায়। ক্যামেরার আলো কমে যায়। সাউন্ড বলে মনে হচ্ছে কারেন্ট ফিল্ড নষ্ট হয়েছে। কিন্তু তারা এগিয়ে যায়। বাড়ির ভিতরে ঢুকতে বড় একটা হলঘর দেখা যায়। সেখানে পুরনো আসবাবপত্র পড়ে আছে। ধুলো এত বেশি মনে হয় যে বহু বছর কেউ এইখানে পা রাখেনি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো মেঝেতে তাজা পায়ের ছাপ দেখা যায়, যা তাদের দিকে আসছে, কিন্তু চারপাশে কেউ নেই। নাবিল হালকা হাসি দিয়ে বলল, এটাই হয়তো পারফেক্ট। কিন্তু ঠিক তখনই পিছনের দরজা নিজেই থেকে ধপ করে বন্ধ হয়ে যায়। তারা 3জন একসাথে ঘুরে দাঁড়িয়ে, কিন্তু সেইখানে কেউ নেই, শুধু দরজা বন্ধ। রাফি আবার দরজা খোলার চেষ্টা করে, দরজা নড়ে না, যেন বাইরে থেকে কেউ ধরে রাখছে। হঠাৎ বাড়ির ভিতরে থেকে খুব হালকা একটা কান্নার শব্দ শোনা যায়, যেন কেউ ছোট বাচ্চা কাঁদছে। সাউন্ড বলে, এটা কোথায় চিল্লাচ্ছে আসছে। কিন্তু শব্দটা ধীরে ধীরে বাড়ির ভিতরে করিডোরের দিকে চলে যায়। তারা ক্যামেরা নিয়ে সেই দিকে এগোতে থাকে। করিডোর অন্ধকার এবং লম্বা, দুই পাশে পুরনো ঘর। প্রতিটা ঘরের দরজা অল্প অল্প খুলে আছে। হঠাৎ এক ঘরে ভিতর থেকে টেবিলের উপর রাখা ল্যাম্প নিজেই জ্বলে ওঠে, কিন্তু আলোটা হলদে এবং কাঁপছে এরকম মনে হচ্ছে। তার সাথে সাথে দেওয়ালে একটা ছায়া দেখা যায়, যেটা মানুষের মতো, কিন্তু মাথা অস্বাভাবিকভাবে বাঁকা। তারা অস্থির হয়ে যায়। শাওন ধীরে ধীরে বলে, এটা কি ছিল? কিন্তু কোনো উত্তর নেই। হঠাৎ ছায়াটা দেওয়াল থেকে আলাদা হয়ে ঘরের ভিতরে চলে আসে। ক্যামেরা দেখা যায় একটা স্পষ্ট আয়ব ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে যাচ্ছে। তারা দৌড়ে দেয়, কিন্তু পিছনে দরজা একে একে নিজের থেকে বন্ধ হয়ে যায়। পুরো করিডোর এখন লক হয়ে গেছে, কোথাও যাওয়ার রাস্তা নেই। তখনই হঠাৎ নাবিল হারিয়ে যায়। রাফি এবং শায়ন পিছনে তাকিয়ে দেখে সেই নিজেই থেকে এই ধরনের ঘটনাগুলো ঘটতেছে অটোমেটিকভাবে। কিন্তু রেকর্ডিং রাফি এখন শাওনের পেছনের দিকে তাকিয়ে দেখে সেই নেই, শুধু তার ক্যামেরা মাটিতে পড়ে আছে এবং সেটাতে রেকর্ডিং চলছে। ভিডিওতে দেখা যায় নাবিল দাঁড়িয়ে ছিল, কিন্তু তার পেছনে কেউ
এসে তাকে টেনে নিয়ে গেছে দেওয়ালের ভিতরে। রাফি আতঙ্কে চিৎকার করে, কিন্তু কোনো শব্দ বাহিরে যায় না, যেন বাড়িটা তাদের আওয়াজ খেয়ে ফেলছে। তখন পুরো বাড়ি আলো একসাথে বন্ধ হয়ে যায়, শুধু ক্যামেরা নাইট ভিশনের সব দেখা যাচ্ছে। তারা দৌড়াতে দৌড়াতে নিচতলা যায়, কিন্তু সিঁড়ি আর আগের জায়গা নেই। এখন সেটা একটা দেওয়ালে পরিণত হয়েছে। হঠাৎ ঘরে সব ঘড়ি একসাথে 12টা বাজায়, যদিও কোনো বিদ্যুৎ নেই। আর তখনই বাড়ির ভেতরে হাজারো ফিস ফিস শব্দ শুরু হয়, যেন দেওয়ালের ভিতর থেকে অসংখ্য মানুষের কথা বলছে। রাফি বলে, আমরা বের হব, কিন্তু শাওন হঠাৎ থেমে যায়, কারণ তার সামনে তার নিজের একটা প্রতিচ্ছবি দাঁড়িয়ে আছে, কিন্তু সেটার চোখ সম্পূর্ণ সাদা এবং মুখে অভিব্যক্ত নেই। প্রতিটা ছবি ধীরে ধীরে দিকে এগিয়ে আসছে, আর শাওন চিৎকার করে অন্ধকারে মিলে যায়। এখন শুধু রাফি বেঁচে থাকে, সে দৌড়াতে থাকে, কিন্তু প্রতিটি দরজা খুলে আবার অন্য ঘরে নিয়ে যায়, যেটা বাড়িটা নিজে নিজেই তার লেআউট বদলাচ্ছে। হঠাৎ সে পুরনো একটা বাচ্চাদের ঘরে ঢুকে। সেখানে দেওয়ালে অনেক আঁকা ছবি আছে, কিন্তু ছবিগুলো নড়ছে। এক কোণে একটা ছোট চেয়ার এবং তার সামনে একটা আয়না। ভিতরে রাফি নিজেকে দেখে, কিন্তু তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। সে ধীরে ধীরে পেছনে ঘুরতে, কেউ নেই, কিন্তু আয়নার আবার দেখা যায় ছায়া। এখন তার কাঁধে হাত রেখে ঠিক তখনই আয়না ফেটে যায় এবং রাফি মাটিতে পড়ে যায়। ক্যামেরা মাটিতে পড়ে থাকা অবস্থায় শুধু তার গভীর শ্বাস এবং বাড়ির অদ্ভুত শব্দ শোনা যায়। ধীরে ধীরে ক্যামেরার সামনে এসে 6টা এসে দাঁড়ায়, যার মুখ একদমই সাদা। ক্লিপ স্পষ্ট দেখা যায় না, শুধু ধোঁয়ার মতো, এবং কি সবকিছু এলোমেলো হয়ে গেছে এবং তার সবকিছু একেবারে নীরব হয়ে যায়। শেষ ভিডিও ক্লিপে শুধু দেখা যায় খালি ঘর, 3টি ক্যামেরা মাটিতে পড়ে আছে এবং পিছন থেকে কেউ ধীরে ধীরে দরজা বন্ধ করেছে। আর তার স্ক্রিনে কালো দাগ হয়ে যায় এবং রেকর্ডিং শেষে হয়ে যায়। পরের দিন সকালে গ্রামের লোকজন বাড়ির সামনে বাইরে শুধু 3টি ক্যামেরা পায়, কিন্তু 3জন মানুষকে আর কোনোদিন খুঁজে পাওয়া যায় না। এবং আজও সে বাড়ির সামনে গেলে মাঝরাতে ক্যামেরা অটো অন হয়ে যায়, কিন্তু সেখানে মানুষ একটা প্রশ্নই দেখা যায়, তোমরা কেন এসেছিল? একটি দূরবর্তী পাহাড়ি অঞ্চলের নাম ছিল মংলানগর, যেখানে দিনের বেলা সবকিছু স্বাভাবিক মনে হলো। সূর্য ডোবার পর পুরো এলাকায় অস্বাভাবিকভাবে নিস্তব্ধ হয়ে যেত এবং মানুষ দ্রুত ঘরে ফিরে যেত, দরজা বন্ধ করে রাখত, কারণ পাহাড়ি ডলের একটি পুরনো মিশন স্কুল ছিল, যেটা বহু বছর আগে হঠাৎ বন্ধ হয়ে যায়। কেউ ঠিক মতো জানতো না, কেউ বুঝতো না। এই ধরনের ঘটনাগুলো বাংলাদেশে এবেল হবেল জানতো। আমরা যারা এই ধরনের কাজগুলো করতেছি, আমাদের এটা সত্য কথা একটা বিষয় জানতে হবে। তো এই বিষয়টা যখন একদিন শহর থেকে আসা একজন ডকুমেন্টারি ভিডিওগ্রাফার রাহুল এই গল্প শুনে সেইখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তার উদ্দেশ্য ছিল সত্য খুঁজে বের করা এবং ডকুমেন্টারি তৈরি করা। স্থানীয়রা তাকে বারবার নিষেধ করে, কিন্তু সে বিশ্বাস করে এগুলো কুসংস্কার। রাত 10টার দিকে সে ক্যামেরা, নাইট ভিশন এবং লাইট নিয়ে সেই পুরনো স্কুলের সামনে পৌঁছায়। স্কুলটা ধর থেকে দেখলো এখনো দাঁড়িয়ে আছে, কিন্তু জানালাগুলো ভাঙা, দেওয়ালগুলোতে আগুনে পোড়া দাগ এবং চারপাশে শুকানো গাছপালা। বাতাস খুব ভারী এবং
ঠান্ডা সেই ক্যামেরা অন করে ধীরে ধীরে গেটের ভিতরে প্রবেশ করে। ঢোকার সাথে সাথে ছিল পেছনের গেটটা নিচ থেকে বন্ধ হয়ে যায়, কিন্তু সেটা লক্ষ্য করে না। সে এগিয়ে যায়। স্কুলের মাঠটা বড়, কিন্তু সেইখানে ঘাস নেই, শুধু শুকানো মাটি এবং পায়ের ছাপ, যেন কেউ সম্প্রতি হেঁটে গেছে। সে প্রথমে বিল্ডিংয়ে ঢোকার চেষ্টা করে। পুরনো ক্লাসরুমে সারি সারি, প্রতিটি ক্লাসরুমে দরজা অর্ধেক খোলা, ভিতরে পুরনো বেঞ্চ, ব্ল্যাকবোর্ড এবং ধুলো জমে থাকা বই। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ব্ল্যাকবোর্ডে নতুন করে কিছু অঙ্ক দেখা যাচ্ছে, যা ধীরে ধীরে মুছে যায়। রাহুল ক্যামেরা জুম করে দেখে এবং বলে, এটাই হয়তো বাতাসের কারণ ধুলো নড়ছে। কিন্তু ঠিক তখনই করিডোর শেষে একটি বেল নিজেই থেকে বের হয়ে ওঠে। সেই শব্দ পুরনো বিল্ডিং প্রতিধ্বনি করে সেই ধীরে ধীরে সেই দিকে এগোয়। প্রতিটি পদক্ষেপের সাথে সাথে আলো আর কমে যায়। হঠাৎ একটি ক্লাসরুমের ভিতর থেকে ছোট ছোট বাচ্চাদের হাসির শব্দ শোনা যায়, কিন্তু দরজা খুলেই সেই দেখে ভিতরে একদম ফাঁকা। শুধু বেঞ্চগুলো ধীরে ধীরে নড়ছে, যেন কেউ বসে আছে, কিন্তু দেখা যাচ্ছে না। হঠাৎ করে সব দরজা একসাথে বন্ধ হয়ে যায়। করিডোর অন্ধকারে ডুবে যায়, শুধুমাত্র তার ক্যামেরায় নাইট ভিশন চালু থাকে। তখন সেই পেছন থেকে তাকিয়ে দেখে একটি ছোট বাচ্চা দাঁড়িয়ে আছে, কিন্তু তার মুখে দেখা যাচ্ছে না, শুধু ছায়ার মতো আবয়। বাচ্চাটা ধীরে ধীরে করিডোরের দিকে দৌড়াচ্ছে। শুরু মনে হয় রাহুল তাকে অনুসরণ করে, কিন্তু প্রতিটি ঘর বদলে যাচ্ছে। আগে যে ক্লাসরুম ছিল সেইখানে লম্বা করিডোর হয়ে গেছে। সে বুঝতে পারে জায়গাটা স্বাভাবিক নয়, এটা অস্বাভাবিক। হঠাৎ করে ক্যামেরা স্ক্রিনে দেখা যায় সে একা নয়, তার পিছনে অসংখ্য ছায়া হাঁটছে, দ্রুত দৌড় দেয়, কিন্তু তার পা যেন ভারী হয়ে যাচ্ছে। ঠিক তখন সে পুরো লাইব্রেরিতে ঢুকে পড়ে। সেখানে সব মেঝেতে ছড়িয়ে আছে এবং বাতাসের পাতার শব্দ। হঠাৎ একটি বই নিজেই থেকে খুলে যায় এবং তার ভেতরে লেখা থাকে, এখান থেকে বের হওয়া যায় না। সে ভয় পেয়ে বাহিরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু দরজা নেই, দেওয়ালে বদলে গেছে এখন। সেখানে শুধু আয়নার ভিতরে সে নিজেকে দেখে, কিন্তু তার পেছনে পুরো ক্লাসরুমে ভর্তি ছাত্রছাত্রী বসে আছে, যারা তাকে চুপচাপ তাকিয়ে আছে। তাদের চোখ একদম সাদা, মুখে কোনো ব্যক্তিত্ব নেই। রাহুল চিৎকার করে, কিন্তু কোনো শব্দ বের হয় না। হঠাৎ আয়নার ভিতরে একজন শিক্ষক সামনে এসে এবং বরং ধীরে ধীরে হাত তোলে। ঠিক তখনই রাহুল অজ্ঞান হয়ে যায়। কিছু সময় পরে সে জেগে ওঠে, দেখে এখন ক্লাসরুমের ভিতরে বসে আছে বেঞ্চে অন্য ছাত্রদের সাথে। তার হাতে খাতা এবং সামনে ব্ল্যাকবোর্ড, লেখা আছে আজ নতুন ছাত্র এসেছে। সে বুঝতে পেরে সেইখানে সব আর দর্শক নয়, এই ধরনের ঘটনাগুলো হচ্ছে আর দর্শক নয়, এই জায়গায় অংশ হয়ে গেছে। ক্যামেরা মাটিতে পড়ে আছে, কিন্তু সেটাতে এখনো রেকর্ড চলছে। শেষ দৃশ্য দেখা যায়, করিডোর দিয়ে নতুন কেউ আসছে আর দরজা নিজেই থেকে ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। একটি পরবর্তী নদী ও খেলার গ্রামের নাম ছিল হানিডাঙ্গা, যেখানে দিনের বেলা সবকিছু স্বাভাবিক মনে হলেও সূর্য ডোবার পর গ্রামের মানুষ কেউ নদীর পাড়ের দিকে যেত না, কারণ সেখানে একটি পুরানো ফেরিঘাট ছিল, যেটা বহু বছর আগে সেখানে একটি পুরানো বন্ধ হয়ে যায় ফেরিঘাটটি। স্থানীয়রা বলে এক রাতে ফেরিতে থাকা সব যাত্রী মাঝপথে অদৃশ্য হয়ে যায়। ফেরিঘাট অবস্থার তীব্রতা, এই ধরনের কাহিনীগুলো দর্শক হচ্ছে। তো যাই হোক, যারা এই ধরনের কথা
বিশ্বাস করেন না, আপনাদেরকে বলতেছি, আপনারা অবশ্যই বিশ্বাস করবেন। মতভেজা এবং চোখ সম্পূর্ণ আর সাদা। তারা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। এরপর ক্যামেরা হঠাৎ মাটিতে পড়ে যায় এবং শুধু শব্দ শোনা যায়, পানির ঢেউ এবং অসংখ্য ফিস ফিস। কিছুক্ষণ পর সব নীরব হয়ে যায়। পরের দিন সকালে ঘাটে শুধু একটি ক্যামেরা পাওয়া যায়, আর ফেরিঘাটে সবার নদীর মাছ